আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানান যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অথবা বোর্ডে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। আজকের আলোচ্য টপিক সমাস। এটার প্রথম পর্ব, মানে দুটি পর্বে বিভক্ত করেছি। আজকে নেব প্রথম পর্ব আর শেষ পর্ব নেব আগামী সপ্তাহে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কথাগুলি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানান যে কে। হ্যাঁ, শাহেদা খান ওয়ালাইকুম আসসালাম। সরেট খান লিখছেন শোনা যাচ্ছে। হ্যাঁ, লেখাও দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আর যাদের কাছে আজকের ক্লাসটা প্রয়োজনীয় মনে হচ্ছে তারা কষ্ট করে লাইভটা শেয়ার করে রাখেন। যাদের কাছে ক্লাসটা প্রয়োজনীয় মনে হচ্ছে বা প্রয়োজনীয় মনে হতে পারে তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন। আমরা চলে যাব টাঙ্গাইল থেকে জয়েন করছেন তাবাচ্ছুম আরেফিন। সূচনা লিখছেন ক্লিয়ার আছে। ওকে, আমরা এখন ধীরে ধীরে ক্লাসে প্রবেশ করব ইনশাল্লাহ। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। আশা করি বেটার কিছু হবে ইনশাল্লাহ। আশা করি আজকে লাইভে বেটার কিছু হবে। ঠিক আছে, আজকে আমরা শিখবো হচ্ছে আপনার সমাস কি, সমাসের প্রতীতি কয়টি। আজকে আমরা শিখব সমাস কি, সমাসের প্রতীতি কয়টি। যেমন হচ্ছে সমস্ত পদ, ব্যাস বাক্য, সমাসমান পদ, পূর্বপদ, পরপদ, সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাসের বিস্তারিত, তারপর হচ্ছে আপনার দ্বিগু সমাস আর অব্যয়ভাব সমাস। আজকে দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ভাব এই তিনটা পর্যন্ত আমরা শিখবো ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে আবারও একদিন ক্লাস নেব সমাসের শেষ পর্ব। আর যদি কোনো কারণে আপনাদের আগ্রহ বেশি থাকে যে লাইভ ক্লাসে আপনারা আরো কিছুক্ষণ আগ্রহ নিয়ে থাকবেন, হ্যাঁ, তাহলে আজকে কর্মধারায় সমাস শেখানোরও চেষ্টা করবেন ইনশাল্লাহ। কর্মধারায় সমাস, হ্যাঁ, যত অল্প কথায় বলা যায় আর কি। এখন আপনারা বলেন কতক্ষণ থাকবেন লাইভে, একটু আওয়াজ দেন। লাইভে কতক্ষণ থাকবেন একটু আওয়াজ দেন। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মেহেরুন্নেসা, আসমা খাতুন, জারা তানজিল গাজীপুর থেকে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক আছে, যাদের কাছে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অথবা প্রয়োজনীয় মনে হচ্ছে কোনো কারণে, তারা কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দেন। আর আরো একবার, যেহেতু এখন একটু যুক্ত বেশি মানুষ হয়েছেন, আরো একবার কষ্ট করে কমেন্ট করবেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অথবা বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আর শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি 1 ঘন্টা লেটে শুরু করার জন্য। আসলে অফিস থেকে ফিরতে লেট হওয়ার কারণে সময়টা 1 ঘন্টা পিছিয়ে দিছি, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা চিনেন তারা হয়তো বা জানেন যে প্রফেশনালি একজন ব্যাংকার হয়ে আসলে ক্লাস নেওয়াটা খুবই কষ্টসাধ্য বিষয়।
ঠিক আছে, আমরা তাহলে আর কথা না বাড়াই, এখন চলে যাচ্ছি আজকের ক্লাসে, যেহেতু অলরেডি 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ লেখেন। আপনারা কমেন্ট আলহামদুলিল্লাহ লিখলেই শুরু করে দেবো ক্লাস ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। তাবাচ্ছুম লিখছেন ক্লান্ত লাগছে। ক্লান্ত কিছুটা, তবে মানসিক শক্তি অনেক আছে, ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লেখেন, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আপনারা আগেই লিখবেন না, খাতা কলম রেডি রাখারও দরকার নাই। আজকের ক্লাসটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসে মনোযোগ বেশি দিবেন, খাতা কলম নিয়ে লেখার দরকার নাই। আমি মাঝে মাঝে স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেবো, আপনারা একটু কষ্ট করে মোবাইলে স্ক্রিনশট দিবেন। এবং আগামীকাল বিকেল 4টার মধ্যে, মানে আজকে যারা ক্লাস করতেছেন লাইভ, আগামীকাল বিকেল 4টার মধ্যে আজকের ক্লাসের নোট যারা আপনারা পেজের ইনবক্সে শেয়ার করবেন। হ্যাঁ, মানে আজকে যে ক্লাসটা নেব সেই নোটটা, মানে আমি ক্লাস নেব এবং স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেব। আপনারা কি করবেন, স্ক্রিনশট থেকে এবং ক্লাসের মনোযোগ থেকে খাতায় নোট করবেন, নোট করে জব অক্সিজেন পেজের ইনবক্সে পাঠাবেন। যার নোটটা সবচেয়ে সুন্দর হবে সেই নোটটা আগামীকাল বিকেল 4টার পরে পেজে পোস্ট করা হবে। এবং যার নোটটা পেজে পোস্ট করা হবে তাকে একটা আকর্ষণীয় গিফট দেওয়া হবে। যার নোটটা আর কি, যার নোটটা পেজে পোস্ট করা হবে আগামীকাল বিকেল 4টার পরে, তাকে পেজের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট দেওয়া হবে। হ্যাঁ, এই জন্য ক্লাস আজকে মনোযোগ দিবেন। আর যখন স্ক্রিনশট দেওয়ার কথা বলবো তখন স্ক্রিনশট দিবেন, খাতায় আগে লিখবেন না। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি ক্লাসে। তাহলে আমরা প্রথমেই জানবো হচ্ছে সমাস জিনিসটা আসলে কি। আমরা প্রথমেই জানবো সমাস কি। তাহলে আমরা একটু কষ্ট করে লিখি যে সমাস কি। সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত। খেয়াল করেন, তাহলে আমরা কি করব, সমাস শব্দের অর্থটা জানবো। সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত। সমাস শব্দের অর্থ হচ্ছে কি, সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত, সংক্ষেপণ, সংক্ষেপণ, তারপর হচ্ছে আপনার একপদীকরণ, তারপর একপদীকরণ, তারপর হচ্ছে কি একত্রীকরণ। দেখেন, এতদিন আমরা জানতাম যে সমাস হচ্ছে আপনার, সমাস শব্দের অর্থ কি সংক্ষিপ্ত, কিন্তু আজকে আমরা জানলাম সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত, সংক্ষেপণ, একপদীকরণ, একত্রীকরণ। সমাস শব্দের অর্থ তাহলে কি, সংক্ষিপ্ত, সংক্ষেপণ, একপদীকরণ, একত্রীকরণ। এখন আমরা জানবো যে সমাস আসলে কাকে বলে। এখন আমরা একটু কষ্ট করে জানি যে সমাস কাকে বলে। সমাস হচ্ছে আপনার বাক্যের সংক্ষিপ্ত রূপকেই সমাস বলে। বাক্যের সংক্ষিপ্ত রূপকেই সমাস বলে। বাক্যের সংক্ষিপ্ত রূপকে কি বলে, বাক্যের সংক্ষিপ্ত রূপকেই সমাস বলে। বাক্যের সংক্ষিপ্ত রূপকে কি বলে, সমাস বলে। এখন আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে চাকরি পরীক্ষায়, যে সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলায় এসেছে। মাঝে মাঝে ব্যাংকে এই প্রশ্নটা চলে আসে, মানে সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলা এসেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমাসের রীতি কোন ভাষা, সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে। তাহলে আমরা কি জানলাম আজকে, যে সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে, সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে। দেখেন, আমি আরো একবার রিভিউ করে নিচ্ছি। আমরা কি কি বললাম, যে সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত, সংক্ষেপণ, একপদীকরণ, একত্রীকরণ। আর যদি আমরা সহজ করে সংজ্ঞায় বলি তাহলে কি হচ্ছে, বাক্যের সংক্ষিপ্ত রূপকে কি বলে, বাক্যের সংক্ষিপ্ত রূপকে সমাস বলে। আবার অনেক সময় পরীক্ষা চলে আসে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। তাহলে সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। কোথায় এসেছে, বাংলায় এসেছে।
সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। হ্যাঁ, যাদের দরকার তারা একটু কষ্ট করে এটুকুর স্ক্রিনশট দিবেন। মানে যাদের দরকার তারা একটু কষ্ট করে কি করবেন? স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, আমি কিন্তু এখন স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিছি, একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। তামান্না সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, তাহলে আমরা এটুকু মুছে ফেললাম। আমরা এখন চলে যাব সমাসের প্রতীতি আসলে কতটি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে যে সমাসের প্রতীতি কতটি। আমরা এখন শিখব সমাসের প্রতীতি কতটি। তাহলে একটু এখন হেডিং দিয়ে হচ্ছে কি সমাসের সমাসের প্রতীতি। সমাসের প্রতীতি, ঠিক আছে, এটা রশ্মিকার সমাসের প্রতীতি। কেউ কি কমেন্টে বলতে পারবেন যে সমাসের প্রতীতি কতটি? কেউ কি একটু কমেন্টে জানাবেন যে সমাসের প্রতীতি কতটি? একটু কমেন্টে আওয়াজ দেন, বলেন সমাসের প্রতীতি কতটি, একটু কমেন্টে আওয়াজ দিবেন। মিলন ভাইকে অশেষ ধন্যবাদ গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য। একটু আওয়াজ দেন, সমাসের প্রতীতি কতটি, একটু কমেন্টে আওয়াজ দিবেন। খুব একটা বেশিক্ষণ লেট করব না, যত দ্রুত সম্ভব ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সমাসের প্রতীতি কতটি, একটু কমেন্টে আওয়াজ দিবেন। সমাসের প্রতীতি। ঠিক আছে, আপনারা কমেন্টে আওয়াজ দিতে লেট করতেছেন, তাহলে আমি স্কিপ করে আগায় গেলাম। হ্যাঁ, সেজুতি লিখছেন সিরাজগঞ্জের সমাসের প্রতীতি তিনটি। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে সমাসের প্রতীতি। সমাসের প্রতীতি কতটি? সমাসের প্রতীতি পাঁচটি। সমাসের প্রতীতি কতটি? পাঁচটি। এখন দেখেন, আমাদের এবার জানা দরকার যে এগুলো আসলে কোনটি। আপনারা কিন্তু সবাই জানেন, কিন্তু মিস করে ফেলছেন যারা তিনটা বা যারা অন্য কিছু লিখতেছেন। তাহলে সমাসের প্রতীতি কতটি? সমাসের প্রতীতি পাঁচটি। এখন দেখেন পাঁচটি কি কি? পাঁচটি হচ্ছে আপনার সমস্ত পদ। পাঁচটি হচ্ছে কি? সমস্ত পদ। তারপর হচ্ছে কি? ব্যাস বাক্য। তারপর হচ্ছে কি? সমসমান পদ। সমসমান পদ। সমসমান পদ। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে আপনার পূর্বপদ, পরপদ। তারপর আছে কি? পূর্বপদ এবং পরপদ। দেখেন পাঁচটা হয়েছে। তাহলে আমরা একটু আগে কি বললাম? একটু আগে বললাম সমাসের প্রতীতি পাঁচটি। তাহলে পাঁচটা কি কি? সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। পাঁচটা পেয়েছেন? পাঁচটা পেয়েছেন বলেন। এখন আমরা এই পাঁচটার বিস্তারিত আলোচনায় যাব। যাদের একটু স্ক্রিনশট দরকার, কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। যাদের স্ক্রিনশট দেবার দরকার মনে করতেছেন তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন। সমাসের প্রতীতি পাঁচটি। সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ এবং পরপদ। হ্যাঁ, লাইভটা শেয়ার করছেন মাত্র 2 জন। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিলে আমার মনে হয় আরো বেশি মানুষ জানবে আজকের ক্লাস সম্পর্কে। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেননি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। ওকে, এবার আমরা আসবো সমস্ত পদ কি। এবার আমরা চলে যাব কি কোথায়? এবার আমরা আসবো সমস্ত পদ কি। এই পাঁচটারই ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। আর আপনাদের আজকে চেষ্টা করব যেটুকু শেখাবো সেটুকু যেন এরপরে আর
কখনো কোনোদিন কারো কাছে শিখতে না হয়, যেন আপনি আপনার নাতিপুতির কাছে গল্প শোনাইতে পারেন। ওকে, তাহলে আমরা এবার আসবো, আমরা এখন আসবো কোথায়, লিখবো সমস্ত পদ। এখন আমরা সমস্ত পদের, দেখেন শুরুতে আমাদের জানা দরকার সমস্ত পদ আসলে কি। বহুপদের সংক্ষিপ্ত রূপকে সমস্ত পদ বলে। বহুপদের সংক্ষিপ্ত রূপকেই সমস্ত পদ বলে। বহুপদের সংক্ষিপ্ত রূপকেই কি পদ বলা হয়? বহুপদের সংক্ষিপ্ত রূপকেই সমস্ত পদ বলে। এখন দেখেন আমরা উদাহরণ দেব, ধীরে ধীরে কিন্তু সব ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, শুধু লেগে থাকবেন আজকের ক্লাসে, ধীরে ধীরে সব ব্যাখ্যা করব। তাহলে বহুপদের সংক্ষিপ্ত রূপকেই সমস্ত পদ বলে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, সংক্ষিপ্ত রূপ। কার সংক্ষিপ্ত রূপ? বহুপদের। বহুপদের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। তাহলে আমরা এখন উদাহরণে দেখব হচ্ছে কি, উদাহরণে দেখব সমস্ত পদ আসলে কোনগুলো। যেমন হচ্ছে আপনার ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, তারপর হচ্ছে কি আপনার পঙ্কজ, ইন্দ্রজিৎ পঙ্কজ, তারপর হচ্ছে কি মহানবী। এখন দেখেন এই যে ইন্দ্রজিৎ, পঙ্কজ, মহানবী, এই তিনটেই কিন্তু হচ্ছে আপনার কি সমস্ত পদ। তার মানে এই তিনটাই বহুপদের সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? বহুপদের সংক্ষিপ্ত রূপ ইন্দ্রজিৎ, পঙ্কজ, মহানবী, এই তিনটি হচ্ছে কি বহুপদের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এবার আসবো আমরা ব্যাস বাক্য কি। যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। সমস্ত পদ সম্পর্কে যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে বহুপদের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সমস্ত পদ বলে। ইন্দ্রজিৎ, পঙ্কজ, মহানবী। এবার আমরা আসবো কোথায়? এবার আমরা আসবো ব্যাস বাক্যে। দেখেন এবার আমরা আসবো কোথায়? এবার আসবো ব্যাস বাক্যে। ব্যাস বাক্য, ব্যাস বাক্যের সঙ্গে আমরা আগে শিখি। ব্যাস বাক্যের সঙ্গে কি বলা হচ্ছে? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায়। তাহলে এটার সঙ্গে আমরা কি শিখলাম? যে সমস্ত পদকে ভাঙলে, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায়, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায়, যে বাক্যটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে ব্যাস বাক্য বলে। আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসি বা পরীক্ষা আসে ব্যাস বাক্যের আরেক নাম কি, বা ব্যাস বাক্যের অন্য নাম কি, বা ব্যাস বাক্যের অপর নাম কি। ব্যাস বাক্যের দুটি অন্য নাম বা অপর নাম আছে, সে দুটি হচ্ছে কি বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। বিগ্রহ বাক্য অথবা কি বাক্য? সমাস বাক্য। তাহলে পরীক্ষা যদি আসে পারবেন না, পরীক্ষা আসবে ব্যাস বাক্যের অন্য নাম কি, অথবা ব্যাস বাক্যের অপর নাম কি, ব্যাস বাক্যের আর এক নাম কি। তাহলে কি আনসার হবে? ব্যাস বাক্যের অন্য নাম বা অপর নাম বিগ্রহ বাক্য, অথবা ব্যাস বাক্যের অন্য নাম সমাস বাক্য। তাহলে আমরা কি শিখলাম? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায়। একটু ওই যে বললাম না সমস্ত পদ কি? ইন্দ্রজিৎ, পঙ্কজ, মহানবী। বলা হচ্ছে সেই ইন্দ্রজিৎ, পঙ্কজ, মহানবী এদেরকে ভাঙলে যে বাক্য পাওয়া যাবে, খেয়াল করেন, যে বাক্য পাওয়া যাবে সেটি কি হবে? ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের আরেক নাম বা অন্য নাম হচ্ছে কি বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এখন দেখেন তাহলে আমরা একটু উদাহরণ দিই। আমরা একটা উদাহরণে চলে আসি। শুরুতে কিন্তু আমরা উদাহরণ দিয়েছিলাম তিনটা, সমস্ত পদের উদাহরণ দিয়েছিলাম কয়টা? তিনটা, মানে ইন্দ্রজিৎ, পঙ্কজ আর হচ্ছে কি মহানবী। এখন আমরা পঙ্কজ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে এই যে পঙ্কজ, এই
পঙ্কজ, এইটা হচ্ছে কিন্তু ছিল কি সমস্ত পদ। এটা কি একটু ব্র্যাকেটে লিখে রাখি, সমস্ত পদ। এই পঙ্কজ ছিল কিন্তু কি সমস্ত পদ। এখন বলা হচ্ছে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায়, তাহলে পঙ্কজকে ভাঙলে কি পাওয়া যাবে? পঙ্কে জন্মে যা। এটা ভাঙলে পাওয়া যাবে পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যা। তাহলে পঙ্কে জন্মে যা, খেয়াল করেন এটা কিন্তু টোটালি একটা বাক্য, মানে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায় সেটি হচ্ছে কি ব্যাস বাক্য, মানে টোটালটাই কিন্তু ব্যাস বাক্য। হ্যাঁ, যাদের স্ক্রিনশট দেওয়ার দরকার একটু কষ্ট করে কি করবেন, কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ, এরপর আমরা চলে যাব, তাহলে আমাদের সমস্ত পদ বোঝাও শেষ, ব্যাস বাক্য বোঝাও শেষ। হ্যাঁ, যারা সমস্ত পদ এবং ব্যাস বাক্য বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কমেন্টে কি লিখবেন বলেন তো? একটু কষ্ট করে কমেন্টে লিখবেন শীতল পাটি। কষ্ট করে কমেন্টে লিখবেন শীতল পাটি। যারা সমাস, সমস্ত পদ, ব্যাস বাক্য, হ্যাঁ এই তিনটা পার্ট বুঝছেন তারা একটু কষ্ট করে কি লিখবেন, একটু কষ্ট করে কমেন্টে লিখবেন শীতল পাটি। হ্যাঁ, একটু কষ্ট করে কি লিখবেন, কষ্ট করে লিখবেন শীতল পাটি। হ্যাঁ, দ্রুত লেখেন, দ্রুত। আর যারা স্ক্রিনশট দেন নাই কষ্ট করে স্ক্রিনশট দেন। আপনাদের স্ক্রিনশটের সুবিধার্থের জন্যই কিন্তু আমি মানে স্ক্রিনে বেশি আসতেছি না। হ্যাঁ, একটু কষ্ট করে কি করবেন, স্ক্রিনশট দিয়ে নেন যাদের দরকার। আমি আরো একবার ঘোষণাটা দিচ্ছি, মানে আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবেন এবং ক্লাসের নোট আগামীকাল বিকাল 4টার মধ্যে পেজের ইনবক্সে পাঠাইতে হবে। মানে যার নোটটা সবচেয়ে ভালো হবে তারটা পেজে প্রকাশ করা হবে এবং তাকে আকর্ষণীয় গিফট দেওয়া হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন আর স্ক্রিনশট গুলো ভালো মতো দিবেন, খাতা কলমের দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, দ্রুত কমেন্টে লিখেন শীতল পাটি। দেখা যাক আগামীকাল কে পুরস্কার পেতে যাচ্ছে। আর যারা এখনো শেয়ার করেননি তারা দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, যারা শেয়ার করবেন লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে তার মোবাইলে আকর্ষণীয় মোবাইল রিচার্জ পাঠানো হবে। মানে যারা শেয়ার করবেন আজকে লাইভটা এবং রেখে দিবেন আপনার টাইম লাইনে, তাদেরকে তাদের মধ্য থেকে লটারি করে একজনকে আকর্ষণীয় মোবাইল রিচার্জ দেওয়া হবে। হ্যাঁ, এই জন্য দ্রুত শেয়ার করেন, মানে প্রচারেই প্রচার। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এবার আমরা জানবো সমস্যমান পদ। তাহলে প্রতীতির 3 নম্বরটা কি ছিল? সমস্যমান পদ। হাতের লেখা কি যথেষ্ট বাজে নাকি বোঝা যায় বলেন তো একটু কমেন্টে। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো হচ্ছে আপনার সমস্যমান পদ। বলা হচ্ছে ব্যাস বাক্যের প্রতিটি অংশকে, দেখেন সঙ্গে আসি আমরা, কি বলা হচ্ছে ব্যাস বাক্যের, ব্যাস বাক্যের, ব্যাস বাক্যের প্রতিটি অংশকে, ব্যাস বাক্যের প্রতিটি অংশকে আলাদা আলাদা
ভাবে ব্যাস বাক্যের প্রতিটি অংশকে আলাদা আলাদা ভাবে সমসমান পদ বলে। আলাদা আলাদা ভাবে সমসমান পদ বলে। দেখেন তাহলে কি বলা হচ্ছে যে ব্যাস বাক্যের মানে প্রত্যেকটা প্রতীতির সাথে কিন্তু প্রত্যেকটা প্রতীতি রিলেটেড। খেয়াল করছেন কিনা জানি না। তাহলে কি বলা হচ্ছে যে ব্যাস বাক্যের প্রতিটি অংশকে আলাদা আলাদা ভাবে সমসমান পদ বলে। তাহলে আমরা একটু আগে কি কি শিখছিলাম মনে আছে? একটু আগে কিন্তু আমরা উদাহরণ দিয়েছিলাম পঙ্কজ। তাহলে এই যে দেখেন পঙ্কজ, এই পঙ্কজটা হচ্ছে কিন্তু সমস্ত পদ, আর পঙ্কজকে ভেঙে যা পেয়েছিলাম সেটা হচ্ছে কি ব্যাস বাক্য। মানে পঙ্কে জন্মে যা। দেখেন তাহলে পঙ্কজ হচ্ছে কি ছিল? সমস্ত পদ। আর পঙ্কজকে ভেঙে আমরা পেয়েছিলাম পঙ্কে জন্মে যা, তার মানে কি ব্যাস বাক্য। আর এখন সমসমানের সংজ্ঞায় বলা হচ্ছে যে ব্যাস বাক্যের, খেয়াল করেন নোট, ব্যাস বাক্যের প্রতিটি অংশকে, প্রতিটি অংশ কিন্তু ফ্যাক্টর, আলাদা আলাদা ভাবে কি বলা হয়? সমসমান পদ। মানে ব্যাস বাক্য। তাহলে আমরা পঙ্কজের ব্যাস বাক্য কি পাইলাম? পঙ্কে জন্মে যা। তাহলে এই ব্যাস বাক্যের প্রতিটি অংশকে, তার মানে পঙ্কে একটা অংশ, জন্মে একটা অংশ, যা একটা অংশ, পঙ্কে একটা অংশ, জন্মে একটা অংশ, যা একটা অংশ। তাহলে প্রতিটি অংশকে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? সমসমান পদ। তার মানে পঙ্কে একটা সমসমান পদ, জন্মে একটা সমসমান পদ, যা একটা সমসমান পদ। যারা বুঝছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে আমরা কি শিখলাম? ব্যাস বাক্যের প্রতিটি অংশকে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? সমসমান পদ বলা হয়। আর উদাহরণ হিসেবে কি দিলাম? পঙ্কজ। পঙ্কজ হচ্ছে সমস্ত পদ। আর পঙ্কে জন্মে যা, এটা হচ্ছে কি? ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের প্রতিটি অংশ অর্থাৎ পঙ্কে জন্মে যা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবেই সমসমান পদ। পঙ্কে সমসমান পদ, জন্মে সমসমান পদ, যা সমসমান পদ। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন নাকি ভেজাল আছে? একটু কমেন্টে জানান তো। সবাই একটু জানান। আর দীর্ঘ 3 মাস পরে লাইভ ক্লাস নিচ্ছি, যদি কখনো দেখেন বা শুনতে পান যে আমার কথা শুনতে পাচ্ছেন না, একটু কমেন্টে জানাবেন। কারণ মাইক্রোফোন দীর্ঘদিন পরে ব্যবহার করতেছি। গত 17ই ফেব্রুয়ারিতে সম্ভবত একটা ক্লাস নিয়েছিলাম সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ওপর। তারপরে আজকে নিচ্ছি, আজকে হচ্ছে আপনার 14ই মে, মাঝে চলে গেছে 3 মাস। একজন বলছেন যে আকর্ষণীয় পুরস্কার না দিয়ে কি দিতে বলছেন? বই। ঠিক আছে, এরপরে বই গিফট করা হবে ইনশাল্লাহ। সে যদি লিখছেন মাঝে মাঝে নেট প্রবলেম হয়, আমার এখানে নেট প্রবলেম হচ্ছে না, আমি এক ডিভাইস থেকে চালাচ্ছি, আরো 2টা ডিভাইস থেকে দেখতেছি। হ্যাঁ, যারা শেয়ার করবেন শেয়ারকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর যে মানুষটা সবচেয়ে বেটার নোট করে পেজের ইনবক্সে পাঠাবেন তার নোটটা আগামীকাল পেজে পোস্ট করা হবে এবং তাকেও আকর্ষণীয় গিফট দেওয়া হবে। হ্যাঁ, তবে নোট করতে হবে আজকের ক্লাস লেকচার থেকে, মানে বাড়িয়ে কোনো কিছু লেখা যাবে না। কারণ আমি চেষ্টা করতেছি খুব সংক্ষেপে সমাজের মতো দুর্বোধ্য বা কঠিন টপিক বোঝানোর জন্য, খুবই সংক্ষেপে এবং খুবই সহজে। জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, একটু কমেন্টে আওয়াজ দেন। আচ্ছা, তাহলে সমসমান পদ শেষ। এবার আমরা চলে যাব পরেরটাতে। পরেরটা হচ্ছে কি ছিল? পূর্ব পদ। আচ্ছা, 4 নম্বর প্রতীতি পূর্ব পদ, আর 5 নম্বর হচ্ছে কি? পরপদ। তাহলে পূর্বপদ এবং পরপদ আমরা এই দুটো একসাথেই বোঝাই। পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ। আচ্ছা, আর এই পাশে বোঝাই আমরা কি? পরপদ। আরো ইজিলি পূর্বপদ আর হচ্ছে কি? পরপদ। তাহলে আমরা এবার পূর্বপদের একটু সংজ্ঞা দেখি। সমস্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে। দেখেন এখানে বলা হচ্ছে সমস্ত পদের প্রথম অংশ, সমস্ত পদের প্রথম অংশ পূর্বপদ। আর পরপদ হচ্ছে কি? পরপদ হচ্ছে
সমস্ত পদের শেষ অংশ। দেখেন এটা হচ্ছে কি সমস্ত পদের শেষ অংশ। খেয়াল করেন আমি একটু সংক্ষেপ করে লিখলাম। তাহলে আমরা পূর্বপদ সম্পর্কে কি জানতেছি? পূর্বপদ বলা হচ্ছে সমস্ত পদের প্রথম অংশ, আর পরের পদ বলা হচ্ছে কি সমস্ত পদের শেষ অংশ। সমস্ত পদের কোন অংশ? সমস্ত পদের শেষ অংশ। এখন দেখেন তাহলে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ একটা আমরা আগে সমস্ত পদ লিখি। হ্যাঁ, সমস্ত পদ হচ্ছে আপনার কি জাদুকর। এই জাদুকর হচ্ছে কি সমস্ত পদ। তাহলে এখন বলা হচ্ছে যে সমস্ত পদের প্রথম অংশ পূর্বপদ, সমস্ত পদের শেষ অংশ পরপদ। তাহলে জাদুকর, জাদুকর তার মানে কি দুইটা পদ, জাদু একটা পদ, কর একটা পদ, জাদু একটা পদ, কর একটা পদ, জাদুকর। তাহলে এখানে বলা হচ্ছে পূর্বপদ মানে কি প্রথম অংশ। তাহলে প্রথম অংশ কি? প্রথম অংশ জাদু, আর পরপদ হচ্ছে কি কর, তার মানে এটা হচ্ছে শেষ অংশ। এখন দেখেন শেষ অংশ হচ্ছে পরপদ। তাহলে এই যে জাদুকর, জাদুকরের জাদু হচ্ছে পূর্বপদ, আর জাদুকরের কর হচ্ছে পরপদ, আর এই জাদুকর হচ্ছে কি সমস্ত পদ। তারপর যদি আরো একটা এক্সাম্পল দিই আমরা, যদি বলি যে মহানবী, শুরুতে দিয়েছিলাম মনে আছে কিনা জানি না। দেখেন মহানবী, তাহলে এখানে দেখেন এখানে পূর্বপদ কোনটা? এই যে মহা এটা হচ্ছে পূর্বপদ, আর নবী এটা হচ্ছে পরপদ। তাহলে মহা হচ্ছে পূর্বপদ আর নবী হচ্ছে কি পরপদ। অলরেডি তাবাচ্ছুম কমেন্ট করছেন বাংলাদেশ বিষয়াবলীর পাশাপাশি কোচিং এ বাংলা ক্লাস নিলেও মন্দ হয় না। না, কোচিং এ আমি বাংলাদেশ বিষয়াবলী ক্লাসই নেব। আর পেজে মূলত আসলে একটা কথা বলে রাখা দরকার, আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা যারা সমালোচক আছেন, অনেকের দৃষ্টিতেই আমি আজকে সফল ব্যক্তি, কিন্তু আমি নিজেকে সবসময়ের জন্য সাধারণ একজন মানুষ মনে করি। যারা দেখতেছেন যে আজকে বাংলা ক্লাস কেন নিচ্ছি, আসলে এর মাঝে এমন একজন মানুষের সাথে একটা চ্যালেঞ্জ হয়েছে। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তুমি তো একটা বিগ প্ল্যাটফর্মে জিকের ক্লাস নাও, যদি ক্ষমতা থাকে বা যদি সম্ভব হয় বা যদি সাধ্য থাকে তাহলে তুমি সবগুলো বিষয়ের ক্লাস নিয়ে দেখাও যে তুমি আসলে অলরাউন্ডার কিনা। কারণ যারা আসলে চাকরি বাকরি পায় বা যারা ব্যাংকে চাকরি পায়, এই মানুষগুলো না অলরাউন্ডার, কিন্তু তুমি তো শুধু জিকে তে ফোকাস করো। যদি তোমার সম্ভব হয় বা যদি তুমি পারো তাহলে পাবলিক প্লেসে এসে সব বিষয়ের একটা দুইটা করে ক্লাস নিয়ে দেখাও যে তুমি আসলে অলরাউন্ডার। সো তার চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এবং তাকে মানে কথার মাধ্যমে না কাজের মাধ্যমে জবাব দিতে চাই। সেই জন্য পেজে এর আগে ক্লাস নিয়েছিলাম ম্যাথের উপর একটা ক্লাস, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, মানে ম্যাথের সবচেয়ে কঠিন টপিক। আবার আজকেও ক্লাস নিচ্ছি বাংলা ব্যাকরণের দুর্বোধ্য একটা টপিক সমাস। আগামী সপ্তাহ এই সমাসের এই ক্লাসের শেষ পর্ব নেব ইনশাল্লাহ। এভাবে আমার ইচ্ছা আছে পর্যায়ক্রমে এই পেজে মানে সবগুলো বিষয় মিলে অন্তত 20টা লাইভ ক্লাস নেওয়া, এবং আপনাদের ইনভাইট থাকলো সবগুলো ক্লাসে করবেন এবং গঠনমূলক মতামত জানাবেন। মানে ক্লাসে বোঝেন কিনা বা আমি বোঝাইতে পারি কিনা। মানে মাথায় রাখবেন না যে আমি বাংলাদেশ বিষয়াবলী টিচার, মাথায় রাখবেন না যে আমি একজন ব্যাংকার, বা মাথায় রাখবেন না যে আমি ইতিপূর্বে প্রাইমারি স্কুল টিচার ছিলাম। মানে ক্লাসটা কেমন নেই সেটার উপর ডিপেন্ড করে কমেন্ট করবেন। আর আমারও কি হবে, মানে আপনাদের কমেন্টের মাধ্যমে সমালোচককে জবাব দেওয়া হয়ে যাবে যে না আসলে মোটামুটি সবগুলো বিষয় পারি কোনো রকম করে। হ্যাঁ, বাংলা বিষয়ের ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ, বা ম্যাথের ক্লাসটাও নিতে পারবো যে ব্যাংকার হিসেবে। ঠিক আছে, এজন্য আপনাদের সহযোগিতা দরকার। যদি আপনারা চান সবগুলো বিষয় মিলে আজকে 2 নম্বর নিচ্ছি ক্লাস, যদিও পেজের ফ্রি ক্লাস 4 নম্বর, আরো 18টা ক্লাস নেব। ধরেন আইসিটির উপর একটা, হ্যাঁ বাংলাদেশ বিষয়াবলীর উপর 2টা, আন্তর্জাতিকের উপর একটা, বাংলা সাহিত্যের উপর 2টা, এইভাবে নেব 20টা। কিন্তু আপনাদের পাশে থাকতে হবে। এবার বলেন পরবর্তীতে আবারও ফ্রি ক্লাস করতে চান কারা কারা, একটু কমেন্টে জানান। মানে আপনাদের সাপোর্ট পেয়েই কিন্তু সমালোচকদের জবাব দেবে ইনশাল্লাহ। মানে জিকে টিচার না শুধু, হ্যাঁ সবগুলো বিষয়েরই ক্লাস নেব ইনশাল্লাহ। একটু কমেন্টে আওয়াজ দেন পরবর্তীতে কে কে ক্লাস করবেন। শশী লেখছে আমার তাহলে ভাই আপনার সম্পর্কে কোনো আইডিয়া নেই। না, আমার সম্পর্কে আইডিয়া করার দরকারও নাই, আমি খুবই সাধারণ একজন মানুষ। হ্যাঁ, যা দেখেন সবই আসলে পরিশ্রমের ফসল। শায়দ খান লিখছেন সব বিষয়ের ক্লাসই ভালো নেন। হ্যাঁ, সে যদি ম্যাথ ক্লাস একটা অলরেডি পেজে নেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, একটু কষ্ট করে দেখে নিয়েন।
হ্যাঁ, মানে যেটুকু সফলতা আপনারা দেখেন সবই সমালোচকদের কথার জবাব। আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ। ওকে, তাহলে পূর্বপদ আর পরপদ নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? দেখেন, খুবই সহজে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো বা আমারও জানার ভুল থাকতে পারে বা বোঝানোর ভুল থাকতে পারে, একটু কমেন্ট আওয়াজ দেন। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? আমরা এখন পর্যন্ত শিখলাম যে সমাস কি, সমাস কাকে বলে, সমাসের উদাহরণ। তারপর শিখলাম হচ্ছে কি সমাসের প্রতিটি কতটি? 5টি। কি কি? আপনার সমস্ত পদ, ব্যাস বাক্য, সমস্যামান পদ, পূর্বপদ, পরপদ। শুরু থেকে এখন পর্যন্ত যারা ক্লাসটা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কমেন্টে কি লিখবেন? তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন পদ্মা সেতু। ইতিহারাফাত, হ্যাঁ বাংলা সাহিত্য নেবে ইনশাল্লাহ। টোটাল 20টা ক্লাস নেব, কথা দিলাম আজকে, কিছু সমালোচকের জবাব দেওয়ার জন্য। আপনারা পাশে থাকবেন, তাতেই তারা জবাব পেয়ে যাবে ইনশাল্লাহ। যারা এখনো লাইভটা শেয়ার করেন না, একটু কষ্ট করে শেয়ার করেন। এরপর আমরা চলে যাব সমাসের গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলোতে। এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রকারভেদের প্রথম 2-3 লাইন থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়। মানে পরীক্ষায় প্রশ্ন আসে যে আপনার সমাস কত প্রকার, হ্যাঁ, তারপর কোন সমাসে কোন পদ প্রধান, কোনটায় পূর্বপদ প্রধান, কোনটায় পরপদ প্রধান। ঠিক আছে? হ্যাঁ, যাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, হ্যাঁ কমেন্ট একটু লিখবেন পদ্মা সেতু। তাহলে আমরা চলে যাব এখন সমাসের প্রকারভেদে। সবাই একটু কমেন্টে আওয়াজ দেন তো, সমাস কয় প্রকার? সবাই একটু কমেন্টে আওয়াজ দেন, সমাস কত প্রকার? আর যারা কোচিং এ বাংলাদেশ বিষয়গুলি ক্লাস করছেন তারা কি মানে একটু কনফিউশনে আছেন যে মাহমুদুল স্যার বোঝাইতে পারবে কিনা বা পড়াইতে পারবে কিনা, নাকি মোটামুটি পারতেছি? হ্যাঁ, এবার একটু কমেন্টে আওয়াজ দেন যে সমাস কত প্রকার। রেসপন্স করেন, না হলে তো আমি বুঝে নেবো যে আপনারা ঘুমাচ্ছেন। যেহেতু অফলাইন ক্লাস না, ফেস টু ফেস দেখার কোনো সুযোগ নাই, এই জন্য একটু কমেন্টে আওয়াজ দিবেন যে আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা অথবা ক্লাস করতেছেন কিনা। জাহিদ হাসান সদীপ লিখছেন সমাস 6 প্রকার, ফরিদুল ইসলাম লিখছেন 6 প্রকার, সেজুতি 6 প্রকার, শম্পা লিখছেন 4 প্রকার। হ্যাঁ, লিখতে থাকেন 4 প্রকার না 6 প্রকার। হ্যাঁ, সেই মারামারিতে আমরা যাব না, লিখেন লিখেন। সন্দা লিখছেন 6 প্রকার, মনিরুল লিখছেন 6 প্রকার। জানান, একটু দ্রুত জানান। অচেনা পথের অতিথি, সমাস প্রধানত 6 প্রকার আর মূলত 4 প্রকার। আচ্ছা, হ্যাঁ নুরশাদ তন্নি, হ্যাঁ আপনার কথা সঠিক যে সমাস 6 প্রকার, তবে বর্তমান বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস কয় প্রকার? 4 প্রকার। নুরশাদ তন্নি, আপনি একটু কমেন্ট করেন তো বাংলা ব্যাকরণ অনুযায়ী 4 প্রকার কি কি? নুরশাদ তন্নি, আপনি একটু কমেন্ট করেন বর্তমান বাংলা ব্যাকরণ অনুযায়ী 4 প্রকার সমাস কি কি, একটু কমেন্টে জানান। বর্তমান বাংলা ব্যাকরণ অনুযায়ী 4 প্রকার সমাস কি কি? আসমা খাতুন লিখছেন 6 প্রকার, বর্তমান 4 প্রকার। হ্যাঁ, যারা তানজিল সমাস সমাজ করে ফেলছেন। আচ্ছা, সমাস হবে, বুঝতে পারছি। তিতলি 6 প্রকার, সূচনা 4 প্রকার। তাকরিম হাসান, আপনার কমেন্ট হারিয়ে যাচ্ছে না ভাই, কমেন্টের স্পিডের কারণে আপনার কমেন্ট দেখার আগেই অন্য কারো কমেন্ট জায়গা দখল করতেছে। হ্যাঁ, নৌশাদ তন্নিকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এখন রানিং হোমওয়ার্ক, যে বাংলা ব্যাকরণের বর্তমান বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস কয় প্রকার? 4 প্রকার। সেই 4 প্রকারের নাম লিখতে বলছিলাম। দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। নাটোরের শম্পা লিখছেন দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। আচ্ছা আসেন, তাহলে তো আপনারা তো জেনেই গেছেন অলরেডি। আমি বিশ্বাস করি আপনারা সো মাচ ট্যালেন্টেড। দ্বন্দ্ব, হ্যাঁ দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। এবার আসেন সমাস 4 প্রকার 6 প্রকারের দ্বন্দ্বে নিয়ে গিয়ে পুরাতন ব্যাকরণ বই অনুযায়ী 6 প্রকার, নতুন ব্যাকরণ অনুযায়ী 4 প্রকার। এখন আসেন তাহলে আমরা লিখি সমাস প্রধানত কয় প্রকার?
আমরা 6 প্রকারের বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ, যেন পরীক্ষায় যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসুক উত্তর যেন কমন পড়ে। এই যে 6 প্রকার মানে সব মিলে সূচনা লিখছেন, আচ্ছা ভালো করছেন। সব মিলে কয় প্রকার? সব মিলে 6 প্রকার। তাহলে আমরা এবার আসি 6 প্রকার কি কি আমরা ছোটবেলা থেকে যেটা জেনে আসছি সেটা একটু জানবো কষ্ট করে। আমরা জানছি হচ্ছে কি দ্বিগু সমাস, তারপর 2 নম্বর হচ্ছে কি 1 নম্বর হচ্ছে আচ্ছা দ্বন্দ্ব দিয়ে শুরু করি আমরা, দ্বিগু পরে দিই। 1 নম্বর হচ্ছে আপনার দ্বন্দ্ব, 2 নম্বর হচ্ছে আপনার দ্বিগু সমাস, তারপর 3 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাস। খেয়াল করেন 3 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর লিখলাম না, হ্যাঁ বুঝে নেন, মানে দ্বন্দ্ব সমাস। আচ্ছা তারপরে একটা লিখি অন্তত, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, তারপর হচ্ছে কি কর্মধারায়। 4 নম্বর হচ্ছে কি 4 নম্বর কর্মধারয় সমাস। 5 নম্বর হচ্ছে আপনার 5 নম্বর তৎপুরুষ, 6 নম্বর দ্বিগু। 5 নম্বর হচ্ছে কি তৎপুরুষ সমাস, আর 6 নম্বর হচ্ছে কি 6 নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। খেয়াল করেন 6 নম্বর হচ্ছে কি বহুব্রীহি সমাস। তাহলে দেখেন আমরা এই 6 প্রকারেরই বিস্তারিত পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 6 প্রকারে কি পড়বো আমরা? বিস্তারিত পড়বো। হ্যাঁ, তিতলি একটা প্রশ্ন করছেন যে স্যার যদি আসে 4টা নাকি 6টা, যদি অপশনে 4 এবং 6 থাকে তাহলে অবশ্যই উত্তর হবে 4, কারণ আপডেটটাই আপনাকে মেনে নিতে হবে। যেহেতু বাংলা ব্যাকরণের নতুন বইতে আছে 4 প্রকার, এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সমাস প্রধানত কয় প্রকার, 4 প্রকার নাকি 6 প্রকার, অপশনে 4 থাকলে অবশ্যই উত্তর কি দিতে হবে? 4 প্রকার দিতে হবে। আর আমি যেহেতু শুরুতে কথা দিয়েছিলাম যে সমাস ডিপলি পড়াবো, এই জন্য 4 প্রকার 6 প্রকারের দ্বন্দ্বে না গিয়ে আমরা এই 6 প্রকার সমাস সম্পর্কে ডিপলি বা বিস্তারিত পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে পড়াবো অর্ধেক, আর আগামী সপ্তাহে পড়াবো বাকি অর্ধেক। এবং আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি, আগামী সপ্তাহে যখন সমাসের শেষ পর্বের ক্লাস নেব তখন আপনাদের 28 লাইনের কবিতা এবং কবিতার ব্যাখ্যা সম্বলিত একটা পৃষ্ঠা ওই দিন ক্লাস শেষে পেজে পোস্ট করা হবে ইনশাল্লাহ। 28 লাইনের কবিতা এবং কবিতার ব্যাখ্যা, ওইটা আসলে আমারই লেখা, 2017 সালের অক্টোবর সংখ্যায় ওরাকল বিসিএস এর জ্ঞানপত্রে প্রকাশিত হয়েছিল। কবিতার নাম ছিল সমাসের সমাধান। হ্যাঁ, ওটা আগামী সপ্তাহে পাবেন ইনশাল্লাহ। ওরাকল বিসিএস এর জ্ঞানপত্রে 2017 সালের অক্টোবরে প্রকাশিত হয়েছিল আমার এই ব্যাখ্যা সহ কবিতাটা। 28 লাইনের কবিতা পড়লে সমাসের 80% কাভার হবে ইনশাল্লাহ। এইটা দেবো আগামী সপ্তাহে। হ্যাঁ, তাহলে এইটা যারা স্ক্রিনশট দেন না, একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। আর যারা লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের 1 মিনিট সময় দেব, অন্তত আপনার 5 জন বন্ধুকে মেনশন করে একটা কমেন্ট করবেন। অন্তত আপনার 5 জন বন্ধু। আবার ছেলেরা ভাবতেছেন স্যার বান্ধবীদের কথা তো বলতেছেন না, হ্যাঁ বান্ধবীকেও মেনশন করেন। আপনার বন্ধু বান্ধবী শত্রু যারা আছে, চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছে অথবা অ্যাডমিশন যারা আছে, বন্ধু বান্ধবী শত্রু সবাইকে মেনশন করেন, করে একটু কমেন্ট করেন। সময় 1 মিনিট। 1 মিনিট পরে আমরা চলে যাব কোন পদে মানে কোন সমাসে কোন পদ প্রাধান্য। এখান থেকে 1 মার্ক কমন পাবেনই, যে কোনো চাকরি পরীক্ষায় 1 মার্ক মাস্ট কমন পাবেন। তিতলি কমেন্ট করছেন কবিতা অসাধারণ, ধন্যবাদ আপনাকে। আপনি যে কবিতা দেখছেন সেই কবিতা লিখতে আমার সময় লাগছে 4 থেকে 4.5 বছর। হ্যাঁ, সবাই অন্তত 5 জন বন্ধু বান্ধবী শত্রু যারা আছে চাকরি বাকরি প্রস্তুতি নিচ্ছে এমন 5 জনকে মেনশন করে একটু কমেন্ট করেন প্লিজ। আর যারা এখনো শেয়ার করেননি লাইভটা, দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অলরেডি শম্পা 5 জনকে দিয়েছেন। হ্যাঁ, শম্পার মতো সবাই অন্তত 5 জন করে দেন। এবার আসেন আমরা জানবো পদের প্রাধান্য অনুসারে কোন সমাসে কোন পদ প্রধান। তাহলে আমরা এইখানে লিখে রাখি, দ্বন্দ্ব সমাসে কি উভয় পদই
প্রধান। খেয়াল করেন, দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রধান। এরপর আসবো আমরা যে দ্বন্দ্ব সমাসে কি উভয় পদই প্রধান, আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান। দেখেন, অব্যয়ীভাব সমাসে কি অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান। আচ্ছা, আর বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস হচ্ছে, এখানে ক্রস চিহ্ন দিলাম অল্প কথা বোঝানোর জন্য। বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান নয়। বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান নয়। যারা মেনশন করে কমেন্ট করতেছেন তাদের অশেষ ধন্যবাদ। বহুব্রীহিতে কোনো পদই কি নয়, প্রধান নয়। আর বাকি দেখতেছেন কি কি, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ। এই দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, হ্যাঁ, কোন পদ প্রধান? পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। দ্বিগুতে কোন পদ? পরপদ। খেয়াল করেন, দ্বিগুতে কোন পদ? পরপদ। তাহলে কি কি বললাম, এটা একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন যে কোনো চাকরি পরীক্ষায়। তাহলে আমি কি বললাম, যে পরীক্ষা প্রশ্ন আসবে এরকম যে দ্বন্দ্ব সমাসে নিচের কোন পদ প্রধান? পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, নাকি উভয় পদই প্রধান? তাহলে কি হবে, দ্বন্দ্ব সমাসে কি পদ প্রধান? উভয় পদ প্রধান। তারপর পরীক্ষা প্রশ্ন আসবে যে দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। অব্যয়ভাব সমাসে পূর্বপদ। তাহলে আপনি যদি একটু কষ্ট করে টেকনিক্যালি মনে রাখেন যে দ্বন্দ্বতে উভয় পদ, হ্যাঁ, এইখানে দেখেন টেকনিক্যালি কারণটা হচ্ছে কি, দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি, হ্যাঁ, মানে দ্বন্দ্ব করতে গেলে কজন লাগবে? দুইজন লাগবে, এই জন্য উভয় পদই প্রধান। মানে দুইজন ছাড়া কি ঝগড়াঝাটি হয় বলেন? দুইজন ছাড়া ঝগড়াঝাটি হয় না, দ্বন্দ্ব হয় না, মারামারি হয় না। তাহলে দ্বন্দ্ব, কাইজা, ঝগড়া যেটাই বলেন, তাহলে দ্বন্দ্ব কজনে লাগে? দুইজন। তার মানে কি উভয় পদই প্রধান। আর বহুব্রীহি, এই যে দেখেন, এই বহুব্রীহিতে কোনো পদই প্রধান নয়, এই জন্য ক্রস দিয়ে রাখছি সংক্ষেপ করে। বহুব্রীহিতে কোনো পদই কি নয়? প্রধান নয়। আর অব্যয়ীভাব, এই অব্যয়ীভাবটা শুধু আপনার পূর্বপদ, আর বাকি দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ। অব্যয়পদটা হচ্ছে কোন পদ? পূর্বপদ। আর দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, এই তিনটাতে আবার পরপদ প্রধান। এই তিনটাতে কোন পদ প্রধান? এই তিনটাতে পরপদ প্রধান। ক্লাস অলরেডি 47 মিনিট হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। শুরু থেকে এই 47 মিনিট যারা একটু বুঝতে পারছেন তারা কমেন্ট করে জানান, আর যারা কোনো কারণে বুঝতে পারেন নাই তারাও কমেন্ট করে গঠনমূলক কমেন্ট করেন। হ্যাঁ, তাকরিম সবার আগে কমেন্ট করছে, বুঝতে পারছেন, ধন্যবাদ। গুলশানারা বুলবুল, আপনার ভাইবা কেমন হলো আজকে একটু বলেন তো, কমেন্টেই বলেন। গুলশানারা বুলবুল, আপনি আজকে একটা ভাইবা দিয়েছেন চাকরির। যারা আজকে গুলশানারা সহ যারা আজকে চাকরি ভাইবা দিয়েছেন সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। টুডে টুমোর আপনারা সরকারি চেয়ারে বসবেন, সেটা দেখার অপেক্ষা আছি। হ্যাঁ, একটু দ্রুত আওয়াজ দেন, যারা বুঝতে পারছেন তারাও আওয়াজ দিবেন, যারা কোনো কারণে বুঝতে পারেন নাই তারাও আওয়াজ দিবেন কমেন্টে। সূচনা সরকার লিখছেন বুঝতে পারছেন। সাম্য একটা লিখছেন বুঝতে পেরেছি, গুড। নুরশাদ তন্নি, কতদিন পর ক্লাস করলেন বলেন, কমেন্টে জানান। এবার আসেন, তাহলে আমরা চলে যাব এবার কোথায়। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? আমরা এখন পর্যন্ত শিখলাম হচ্ছে সমাস কি, সমাসের প্রতীতি 5টি, সমাসের প্রকারভেদ, কোন পদে মানে কোন সমাসে কোন পদ প্রধান আমরা সেটাও জানলাম। আচ্ছা, ক্লাস কি বাড়াবো নাকি কমাবো বলেন? অলরেডি 50 মিনিট, 47 মিনিট হয়ে গেছে, 50 মিনিট হচ্ছে।
জাহিদ হাসান সজীব, ওরা খবর পাওয়া যাচ্ছে। জাহিদ হাসান সজীব প্রশ্ন করছেন যে প্রাইমারি দ্বিতীয় ধাপের রেজাল্ট কবে দিবে। আপনার জ্ঞাতার্থে বলি বা আপনাদের সবার জ্ঞাতার্থে বলি, প্রাইমারির দ্বিতীয় ধাপের রেজাল্ট কবে দিবে। এটা হচ্ছে আপনার উড়া খবর, মানে আগামীকাল হতে পারে অথবা বৃহস্পতিবার রাতে হতে পারে। জাহিদ হাসান লিখছেন অনেক সুন্দর ক্লাস, সত্যি অসাধারণ, ধন্যবাদ। এই আমি কিন্তু বাংলার মানুষ না, যারা বাংলার মানুষ ক্লাস করতেছেন, ক্লাসে যদি কোনো ভুল করি অবশ্যই ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি ক্লাসগুলো নেই শেখার জন্য, শেখানোর জন্য না। ক্লাস নিলে অনেক কিছুই শেখা যায়। ঠিক আছে, তার মানে নৌশাদ তন্নি কি কোনো শাখার স্টুডেন্ট না? লাস্ট ম্যাথ ক্লাস ছিল, সেটা 3 মাস আগে পেতে নিয়েছিলাম। অফলাইনে ক্লাস করেননি? তামান্না সুরাই আরশি লিখছেন, বুঝতে পারছি, আচ্ছা ধন্যবাদ। এবার আসেন আমরা চলে যাব এবার দ্বন্দ্ব সমাসে। আমরা চলে যাব কোন সমাসে? আমরা চলে যাব দ্বন্দ্ব সমাসে। দেখেন, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, আলাদা, স্বাধীন। প্যাস লাগলো মনে হয় অনেকের, না? আমরা এবার চলে যাব কোথায়? আমরা এবার চলে যাব দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানবো। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। বলা হচ্ছে দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, আলাদা, স্বাধীন। দ্বন্দ্ব শব্দের অর্থ, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কি? জোড়া, আলাদা, জোড়া আলাদা হচ্ছে কি? স্বাধীন। জোড়া, আলাদা, স্বাধীন। হ্যাঁ, একটু পরে বুঝবেন, ব্যাখ্যা দিলেই বুঝে যাবেন। ব্যাখ্যা দিলে কি হবে? সরি, ব্যাখ্যা দিলে বুঝবেন। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কি? জোড়া, আলাদা, স্বাধীন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সংজ্ঞা জানি। যে সমাসে উভয় পদের অর্থই প্রধান। তাহলে আমরা এবার কি শিখব? যে সমাসে কোন পদের অর্থ প্রধান? একটু আগে বললাম, যে সমাসে উভয় পদের অর্থই প্রধান। উভয় পদের অর্থই কি? প্রধান। যে সমাসে উভয় পদের অর্থই প্রধান সেটি দ্বন্দ্ব সমাস। আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি, যে সমাসে উভয় পদের অর্থই প্রধান সেটি কোন সমাস? সেটি দ্বন্দ্ব সমাস। সেটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখন দেখেন, এই দ্বন্দ্ব সমাস আমরা তাহলে উদাহরণ দেই। দ্বন্দ্ব সমাসের এবার আমরা কিসে চলে যাব? দ্বন্দ্ব সমাসের এবার আমরা উদাহরণে চলে যাব। উদাহরণটা হচ্ছে কি? ভাই বোন, দা কুমড়া, সাহেব বিবি গোলাম। 3টা উদাহরণ দেবো। হ্যাঁ, ভাই বোন, তারপর হচ্ছে কি? দা কুমড়া। আর একটা উদাহরণ কি দেব? সাহেব বিবি গোলাম। দেখেন, আমরা 3টা উদাহরণ টানছি। দা কুমড়া, ভাই বোন, সাহেব বিবি গোলাম। দা কুমড়া, ভাই বোন, আর হচ্ছে কি? সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম। দেখেন, তাহলে আমরা কি বললাম? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে কি? জোড়া। এই যে দেখেন জোড়া। তারপর বলা হচ্ছে কি? আলাদা। এই যে ভাই আলাদা, বোন আলাদা। ভাইও স্বাধীন, বোনও স্বাধীন, তাই না? এই জন্য বলা হচ্ছে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া, আলাদা, স্বাধীন। যে সমাসে উভয় পদের অর্থই প্রধান সেটি কি সমাস? দ্বন্দ্ব। ভাই বোন, দা কুমড়া, সাহেব বিবি গোলাম। দেখেন, সাহেব একজন, বিবি একজন, গোলাম আরেকজন। 3টা কি? স্বাধীন না? আবার 3টার অর্থে কি? প্রধান। এখন আসেন, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বন্দ্ব সমাস মূলত কত ভাবে গঠিত? দ্বন্দ্ব সমাস হচ্ছে কত ভাবে গঠিত? তাহলে এটার উত্তর হবে দ্বন্দ্ব সমাস মূলত 3 ভাবে গঠিত। বা তিন ভাবে কি? দ্বন্দ্ব সমাস মূলত 3 ভাবে গঠিত। দ্বন্দ্ব সমাস কয় ভাবে গঠিত? 3 ভাবে গঠিত।
কেউ কি বলতে পারবেন যে দ্বন্দ্ব সমাস 3 ভাবে যে গঠিত, এটা 3 ভাব কি কি বা 3টা ভাগ কি কি? হ্যাঁ, যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। অচেনা অতিথি লিখছেন যে স্যার 5 ভাবে হবে না, দ্বন্দ্ব সমাস 3 ভাবে গঠিত হয়। হ্যাঁ, একটু পরে ব্যাখ্যা দেব। দ্বন্দ্ব সমাস 3 ভাবে গঠিত হয়। হ্যাঁ, 3 ভাব কি কি একটু বলেন সবাই। সাধারণ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব হচ্ছে কি? অলুক দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব হচ্ছে কি? অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, সূচনা লিখছেন সাধারণ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। সূচনার দ্বন্দ্ববান কিন্তু ভুল হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ, আলমগীর হোসেন, এরপরে ক্যামেরাটা ল্যান্ডস্কেপ করবো ইনশাল্লাহ। আজকে একটু পর চেষ্টা করলাম, হইল না। হ্যাঁ, এই জন্য ক্যামেরাটা এভাবেই সেট আপ করে দিয়েছি। যেহেতু ক্লাস ছিল 9টায়, পরে 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিলাম অফিস থেকে লেটে আসার কারণে, এই জন্য আর বেশি লেট করি নাই। এরপরে চেষ্টা করবো ইনশাল্লাহ আলমগীর। ওকে, তাহলে আমরা এই যে 3টা দ্বন্দ্ব, 3 ভাব, সাধারণ, বহুপদী, অলিক। সাধারণ, বহুপদী আর হচ্ছে কি? অলিক। অলিক না অলুক বলেন, কোনটা হবে? সাধারণ, বহুপদী, অলুক। হ্যাঁ, তাবাচ্ছুম কমেন্ট করছেন অলুক। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব আছে, ঠিক আছে। অলুক দ্বন্দ্ব আছে, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে। এটা লাস্টে বোঝাবো, মানে আগামী সপ্তাহে। মানে অলুক তৎপুরুষ কখন হবে, অলুক বহুব্রীহি কখন হবে, অলুক দ্বন্দ্ব কখন হবে, আজকে বোঝাবো অলুক দ্বন্দ্ব কখন, ঠিক আছে, বা কি হইলে অলুক দ্বন্দ্ব। এখন দেখেন, তাহলে এটার স্ক্রিনশট দেওয়া শেষ দ্বন্দ্ব সমাস। এবার কিন্তু আমরা চলে যাব এই যে দ্বন্দ্ব সমাস যে কয় ভাগ, 3 ভাগ, সাধারণ, বহুব্রীহি, অলুক। আমরা এখন চলে যাব সাধারণ অলুক দ্বন্দ্বে। সাধারণ অলুক দ্বন্দ্বে লাইভ ক্লাসের জনগণ কি কমে যাচ্ছে নাকি? ক্লাস কি শেষ করে দেব? হ্যাঁ, 5 জন কিন্তু কমে গেছেন। তাহলে ক্লাসটা শেষ করে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে আমরা এবার আসি সাধারণ দ্বন্দ্বে। এবার আসবো আমরা কোথায়? সাধারণ দ্বন্দ্ব, এটা শিখবো। তাহলে সাধারণ দ্বন্দ্ব শিখতে গিয়ে আমরা কি শিখবো? যে বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে হাইপেন চিহ্ন থাকলে, মানে আমরা খুবই সংক্ষেপে শিখবো। তাহলে আমরা কি শিখবো? বিভক্তি, বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে, বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে, এই চিহ্নটার নাম হচ্ছে কি? হাইপেন। বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে এই চিহ্ন থাকলে, হ্যাঁ, বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে হাইপেন চিহ্ন থাকলে কি হবে? সাধারণ দ্বন্দ্ব হয়। কি হয়? সাধারণ দ্বন্দ্ব হবে। তাহলে কি বলা হচ্ছে? এখানে কিন্তু ফ্যাক্টর, সরি, এখানে কিন্তু ফ্যাক্টর হচ্ছে বিভক্তি ছাড়া, আবার ফ্যাক্টর কি?
দুটি শব্দ। তিনটা কি জিনিস কিন্তু ফ্যাক্টর। বিভক্তি ছাড়া হতে হবে, দুটি শব্দ হইতে হবে, মাঝখানে কি থাকতে হবে? হাইফেন থাকতে হবে। বিভক্তি ছাড়া হইতে হবে, দুটি শব্দ হইতে হবে, মাঝখানে কি থাকবে? হাইফেন। তবে আমরা কি খুঁজে পাবো? তবে আমরা খুঁজে পাবো সাধারণ দ্বন্দ্বকে। তবে আমরা কি খুঁজে পাবো? তবে আমরা সাধারণ দ্বন্দ্ব খুঁজে পাবো। এখন দেখেন, তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। উদাহরণ হচ্ছে কি, যে লুচি মিষ্টি 9-6। দেখেন, আমরা অনেক সময় খাই না যে, বা এখন হালখাতার মৌসুম, লুচি মিষ্টি। আবার আমরা বলি না যে সব ঠিক আছে বন্ধু, কিন্তু 9-6 করো না, তোমার 9-6 আমার সহ্য হয় না। এখন দেখেন, কাকলি আক্তার লিখছেন, আজকের ক্লাস কি পরে দেখা যাবে? প্রথম থেকে থাকতে পারি নাই। হ্যাঁ, তার আগে একটু আপনারা জানান ক্লাসটা কি চান, রেকর্ড রেখে দেবো? সবাই একটু কমেন্টে আওয়াজ দেন, মানে আজকের লাইভটা কি রেকর্ড হিসেবে পেজে রেখে দেবো কিনা। যদি আপনারা সবাই চান তাহলে আমি রেখে দিতে পারি, আর যদি আপনারা না চান তাহলে আমিও রাখবো না। মানে আপনাদের জন্য আয়োজন, আপনারা যা চাইবেন তাই হবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা চলে যাব কোথায়? একটু কমেন্টে আওয়াজ দেন যে আজকে লাইভ ক্লাসটা রেকর্ড রাখবো কিনা, মানে পরবর্তীতে আপনি আবারও টেনে টেনে দেখতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অলরেডি একজন আবেদন জানিয়েছেন। আসেন, তাহলে আমরা কোথায় ছিলাম? সাধারণ দ্বন্দ্বে। বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে হাইফেন চিহ্ন থাকলে সাধারণ দ্বন্দ্ব হয়। তাহলে লুচি মিষ্টি 9-6, এই দুটি হচ্ছে কি? এই দুটি সাধারণ দ্বন্দ্ব। এটি কি দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। আচ্ছা, এখন আমরা চলে যাব বহুপদী দ্বন্দ্বে। এখন আমরা চলে যাব হচ্ছে কোথায়? এখন আমরা চলে যাব বহুপদী দ্বন্দ্বে। বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। তাহলে এটার আমরা সংজ্ঞা দেখব যে বিভক্তি ছাড়া দুইয়ের অধিক শব্দের মাঝে। খেয়াল করেন, এখানেও কিন্তু বলা হচ্ছে বিভক্তি ছাড়া কিসের অধিক? দুইয়ের। বিভক্তি ছাড়া দুইয়ের অধিক, দুইয়ের অধিক শব্দের মাঝে। শব্দের মাঝে কি হবে? এই যে হাইফেন চিহ্ন, শব্দের মাঝে হাইফেন চিহ্ন থাকলে সেটি হবে বহুপদী দ্বন্দ্ব। হাইফেন চিহ্ন থাকলে কি হয়? বহুপদী দ্বন্দ্ব হয়। এখন দেখেন, তাহলে এখানে কি বলা হচ্ছে? বিভক্তি ছাড়া, আগেরটার সাথে কিন্তু মিল আছে, কিন্তু এখানে ফ্যাক্টর কিন্তু দুইয়ের অধিক হইতে হবে, তাহলে কি হবে? বহুপদী দ্বন্দ্ব। শুরুতে দেখেন তো একটা উদাহরণ লিখছিলাম না, মনে আছে আপনাদের? সাহেব বিবি গোলাম। সাহেব বিবি হচ্ছে কি? গোলাম। এখন একটু খেয়াল করেন তো উদাহরণে, যে সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, এটা কি দুইয়ের অধিক না? দেখেন, এই যে বিভক্তি ছাড়া সাহেব বিবি গোলাম, দুইয়ের অধিক মানে কয়টা? তিনটা। আবার প্রত্যেকটাতে কিন্তু কি আছে? হাইফেন। তার মানে এরকম যদি কোনো উদাহরণ আসে তাহলে সেটা কি হবে? বহুপদী দ্বন্দ্ব। এরকম যদি কোনো উদাহরণ পরীক্ষা আসে তাহলে উত্তর কি হবে? বহুপদী দ্বন্দ্ব। তাহলে আমরা কি শিখলাম? বিভক্তি ছাড়া দুইয়ের অধিক শব্দের মাঝে হাইফেন চিহ্ন থাকলে সেটি কি হবে? বহুপদী দ্বন্দ্ব। উদাহরণ কি? সাহেব বিবি গোলাম। হ্যাঁ, যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। মনিরুল, সাউন্ড শোনা যাচ্ছে তো? মনিরুল, সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমি অন্য মোবাইল দিয়ে টেস্ট করে দেখছি। মনিরুল, সাউন্ড শোনা যাচ্ছে? আপনার ইয়ারফোন অথবা ফোনের সাউন্ড বাড়ান। ঠিক আছে, রেকর্ড রেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইবার আসেন আমরা এই দ্বন্দ্ব সমাসের তিন ভাব,
সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে যাব, অলুক দ্বন্দ্ব। সবচেয়ে আমরা কোন পার্টে যাব? সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব আগের দুটি কিন্তু পড়িয়েছি যে বিভক্তি ছাড়া। আগের দুটি কি পড়াইছি? আগের দুটি পড়াইছি বিভক্তি ছাড়া। আর এখন পড়াবো একই বিভক্তি যুক্ত। দেখেন এখন পড়াবো হচ্ছে কি একই বিভক্তি যুক্ত। একই বিভক্তি যুক্ত দুটি শব্দের মাঝে, একই বিভক্তিযুক্ত একই বিভক্তিযুক্ত দুইটি শব্দের মাঝে হাইপেন চিহ্ন থাকলে কি হবে? অলুক দ্বন্দ্ব হয়। অলুক দ্বন্দ্ব হয়। তাহলে কি হবে? একই বিভক্তিযুক্ত। মানে সাধারণ দ্বন্দ্ব আর অলুক দ্বন্দ্বের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কোথায়? সাধারণ দ্বন্দ্ব ছিল হচ্ছে আপনার বিভক্তি ছাড়া দুটি শব্দের মাঝে, আর অলুক দ্বন্দ্ব বলা হচ্ছে কি যে একই বিভক্তিযুক্ত দুটি শব্দের মাঝে হাইপেন চিহ্ন থাকলে সেটি কি হবে? অলুক দ্বন্দ্ব। আপনাদের মনে আছে কি 37তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল জলে স্থলে, এটা পরীক্ষা প্রশ্ন আসছিল, জলে স্থলে কোন সমাস? জলে স্থলে কোন সমাস? জলে স্থলে কোন সমাস? জলে স্থলে এটা হচ্ছে আপনার অলুক দ্বন্দ্ব সমাস। দেখেন জলে স্থলে মানে একই বিভক্তি। জলে স্থলে কোন সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। জলে স্থলে অলুক দ্বন্দ্ব সমাস। ক্লাস কিন্তু অলরেডি 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। আপনারা একটু কমেন্টে জানান ক্লাস কন্টিনিউ করবো কিনা। তাহলে আমরা দ্বন্দ্ব শিখলাম। দ্বন্দ্বের 3টা ভাব, 3 ভাবে হয় দ্বন্দ্ব, সাধারণ, বহুপদী, অলুক। তাহলে আমরা শিখলাম হচ্ছে কি সাধারণ, বহুপদী, অলুক, 3টে শিখলাম ইনশাল্লাহ। যদি আপনারা চান, কারণ সংখ্যা কমে যাচ্ছে তো আরো 2 জন কমে গেছে, সংখ্যা কমলেই তো মনে হয় যে অফ করে দেই। ইতি আরাফাত মানে ইতি বানান কি ইটিতে ইতি, নতুন কিছু শিখলাম আজকে। পাবনা শাখায় অলরেডি মে মাসে 2 দিন ক্লাস নিয়েছি। 1 তারিখ নিয়েছি পাবনা শাখায়, 3 তারিখ নিয়েছি পাবনা শাখায়। মে মাসে পাবনা শাখায় দেখা হবে না ইনশাল্লাহ, জুনে দেখা হবে। গুলশানারা আগামী দিন না আজকে আরেকটু শেখাবো, দ্বিগু সমাসটা শেখাবো ইনশাল্লাহ। দ্বিগু আর হচ্ছে কর্মধারায় আজকে আর 2টা শেখাবো, দ্বিগু সমাস আর কর্মধারায় সমাস শেখাবো ইনশাল্লাহ। এরপরে ক্লাসটা প্যাক আপ করবো। আর আজকে আরো 2টা সমাস শেখানোর চেষ্টা করব, দ্বিগু আর হচ্ছে কি দ্বিগু আর কর্মধারায়। হ্যাঁ, যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করতে কৃপণতা বোধ করছেন তাদের জ্ঞাতার্থে বলতেছি, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন, কারণ আপনার শেয়ারই পারে আপনাকে আকর্ষণীয় মোবাইল রিচার্জ গিফট পাওয়াইতে। হ্যাঁ, মানে আপনার একটা শেয়ারই পারে কিন্তু আপনাকে গিফট পাওয়াইতে। আর শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনি আবার যখন ইচ্ছা তখন ক্লাসটা আবার দেখতে পারবেন। আর যারা এখন পর্যন্ত কোনো বন্ধু বান্ধবী অথবা কোনো
শত্রুকে মেনশন করে কমেন্ট করেন নাই তারা প্লিজ আরো একবার মেনশন করে কমেন্ট করেন। যারা কমেন্ট করেন নাই তারা একটু দ্রুত বন্ধু বা শত্রু বান্ধবী যেই হোক মেনশন করে কমেন্ট করেন। আর এই ফাঁকে এও জানাবেন যে সমাসের পরে পরবর্তীতে কোন ক্লাসটা করতে চান। আর আপনারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, সম্ভব হলে সেই সব গ্রুপেও ক্লাসটা শেয়ার করে দেন। যারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন যদি সম্ভব হয় বা গ্রুপের ক্রাইটেরিয়াতে মিলে তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দেন। আশা করি আপনার শেয়ারকৃত ক্লাসটি দেখে পরবর্তীতে কেউ আর বকা দিবেন আপনাকে। হ্যাঁ, এটা নিশ্চিত করলাম, সে কিছুটা হলে উপকৃত হবে। তাকরিম লিখছেন আপনার কোনো বন্ধু বা শত্রু নাই, তার মানে আপনি কি নিষ্পাপ? নিষ্পাপের সংজ্ঞাটা কি শোনাবো? বলেন। তাকরিম যে বারবার লিখতেছেন যে সে নিষ্পাপ, বোঝাচ্ছেন নিষ্পাপের কি সংজ্ঞা বলবো? একটু আওয়াজ দেন তাকরিম। আপনার বন্ধু শত্রু কোনোটাই নাই, তার মানে আপনি নিষ্পাপ। তাহলে আমি কি নিষ্পাপের সংজ্ঞাটা শোনাবো? আলমগীর লিখছেন গান শুনতে চাই। অপেক্ষা থাকেন, কিছুদিনের মধ্যেই নতুন একটা গানের 50 সেকেন্ড আমার আইডিতে পোস্ট করা হবে ভিডিও, একটু দেখে নিন কষ্ট করে। এখানে আজকে গান শোনাইতে পারবো না, সেজন্য দুঃখিত। অল্প কিছুদিনের মধ্যে আমার আইডিতে আপনার নতুন একটা গান পাবেন। ও, তাকরিম নিষ্পাপের সংজ্ঞা জানেন? যাক, তাহলে আর আপনাকে বললাম না। এখন আসেন, আমরা চলে যাব এবার। মাত্র শেয়ার করছেন 28 জন, অথচ ক্লাস করতেছেন অনেক বেশি। সন্ধ্যা লিখছেন নিষ্পাপের সংজ্ঞা শুনলে হাসি পায়। তার আগে বলেন নিষ্পাপের সংজ্ঞা শোনেন নাই এমন কেউ কি আছেন ক্লাসে? তাকে আজকে ক্লাসের শেষে নিষ্পাপের সংজ্ঞাটা শোনাবো ইনশাল্লাহ। নিষ্পাপের সংজ্ঞা কেউ না শুনলে একটু কমেন্টে আওয়াজ দেন আর ক্লাসে মনোযোগ নিয়ে আসেন। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কি দ্বিগু সমাস। দ্বিগুর পরে শিখবো কর্মধারয়। এই দুটো সমাস শেষ হলেই আজকের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখন আমরা শিখবো হচ্ছে কি, এখন আমরা শিখবো দ্বিগু সমাস। নিষ্পাপের সংজ্ঞা শোনেন নাই? অচেনা অতিথি, মনিরুল। আচ্ছা, আগে দ্বিগু সমাসটা শিখাই, তারপর নিষ্পাপের সংজ্ঞা শেখাবো ইনশাল্লাহ। দ্বিগু সমাস, তাহলে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, সংজ্ঞা হচ্ছে পূর্বপদে সংখ্যা যোগে এবং পরপদে বিশেষ্য যোগে। খেয়াল করেন, পূর্বপদে সংখ্যা, পূর্বপদে সংখ্যা যোগে এবং পরপদে, পূর্বপদে সংখ্যা যোগে এবং পরপদে বিশেষ্য যোগে। বিশেষ্য বনাম, হ্যাঁ, পরপদে বিশেষ্য, ব্র্যাকেটে কি লিখলাম? নাম। বিশেষ্য যোগে যে সমস্ত পদ গঠিত হয়, বিশেষ্য যোগে যে সমস্ত পদ গঠিত হয়, যে সমস্ত পদ গঠিত হয় তাকে দ্বিগু সমাস, তাকে দ্বিগু সমাস বলে। তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। তাহলে আমরা কি শিখলাম? পূর্বপদে সংখ্যা যোগে এবং পরপদে বিশেষ্য বা নাম যোগে যে সমাস গঠিত হয় তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেই। দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে চৌরাস্তা। উদাহরণ হচ্ছে চৌরাস্তা। তারপর হচ্ছে কি তে মাথা। দেখেন, চৌরাস্তার হচ্ছে কি, চৌরাস্তা তে মাথা।
চৌরাস্তা, তে মাথা। এখন দেখেন, তারপর আর একটা যদি উদাহরণ দেই তাহলে কি হবে? সপ্তাহ। আর এটা হচ্ছে কি? সপ্তাহ। উদাহরণ দেখেন, সপ্তাহ। তাহলে দেখেন, চৌরাস্তা, তে মাথা, সপ্তাহ। এখানে হচ্ছে আপনার, তাহলে সপ্তাহ কি হবে? সপ্তাহ যদি আমরা ভাঙি তাহলে আমরা ব্যাস বাক্য কি পাবো? 7 দিনের সমাহার। 7 দিনের কি পাবো? সমাহার। এই যে তে মাথা, তে মাথা মানে কি? 3 সংখ্যা, মাথা কিন্তু নাউন। চৌরাস্তা মানে কি? 4 রাস্তা, রাস্তা হচ্ছে কি? নাউন। তাহলে মিলছে? দেখেন, তাহলে কি বললাম? চৌরাস্তা, তে মাথা। তার মানে কি? পূর্বপদে সংখ্যা, পরপদে কি? বিশেষ্য। তাহলে রাস্তা হচ্ছে কি? বিশেষ্য। তে 3, মাথা হচ্ছে কি? বিশেষ্য। এখন আসে নোট করে আরেকটা লাইন লিখাবো, সেটা হচ্ছে ব্যাস বাক্য নির্ণয়ের সময় সমস্ত পদের শেষে সমাহার কথাটা উল্লেখ হবে। দীর্ঘ সমাসের এইটুকু স্ক্রিনশট দেন। দীর্ঘ সমাসের জন্য আরো একটা লাইন নোট করে লিখাবো, সেটা হচ্ছে কি? সমস্ত পদের, মানে ব্যাস বাক্য নির্ণয়ের সময়, ব্যাস বাক্য নির্ণয়ের সময় সমস্ত পদের শেষে সমাহার কথাটির উল্লেখ থাকবে। দেখেন, ব্যাস বাক্য নির্ণয়ের সময়, ব্যাস বাক্য নির্ণয়ের সময় কি? সমস্ত পদের শেষে সমাহার কথাটা উল্লেখ থাকবে। এই যে দেখেন, তে মাথা মানে 3 মাথার সমাহার, এটার কথা বলতেছি। 3 মাথার সমাহার। 4 রাস্তার, দেখেন 4 রাস্তার সমাহার মানে কি? চৌরাস্তা। 4 রাস্তার সমাহার। সপ্তাহ, 7 দিনের সমাহার। সপ্তাহ হচ্ছে কি? সপ্তাহ হচ্ছে আপনার 7 দিনের সমাহার। সপ্তাহ হচ্ছে কি? 7 দিনের সমাহার। এই যে দেখেন, সবকিছুর শেষে কি? সমাহার। তাহলে আমরা কি বললাম? আমরা তখন বললাম যে ব্যাস বাক্য নির্ণয়ের সময় সমস্ত পদের শেষে সমাহার কথাটির উল্লেখ থাকবে। এখন দেখেন, তাহলে আমরা দীর্ঘ সমাস কি শিখলাম? পূর্বপদে সংখ্যা, পরপদে বিশেষ্য। যে সমাস গঠিত হবে সেটা হচ্ছে কি? দীর্ঘ সমাস। আচ্ছা, এইবার আসেন, তাহলে দ্বিগু গেল, দ্বন্দ্ব গেল, এরপর আমরা শিখবো হচ্ছে কর্মধারয় সমাস। আজকে 3টে শিখবো ইনশাল্লাহ। এরপর আমরা শিখবো হচ্ছে কি? এরপর আমরা শিখবো কর্মধারয় সমাস। এরপর আমরা শিখবো হচ্ছে কি? কর্মধারয় সমাস। তাহলে আমরা এবার চলে আসি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। এখানে কিন্তু আবার উপমান আছে, উপমিত আছে, রূপক আছে, মধ্যপদলোপী আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করব সংক্ষেপ করে দ্রুত শেখার জন্য। ঠিক আছে? তাহলে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয় সমাস। যারা শুরু থেকে এখন পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা 19 মিনিট ফেসবুক লাইভে ছিলেন এবং আছেন, তারা একটু কষ্ট করে লিখবেন। কষ্ট করে কি লিখবেন? কষ্ট করে লেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। তারা একটু কষ্ট করে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। যারা শুরু থেকে এখন পর্যন্ত ক্লাসটা বুঝছেন তারা একটু কষ্ট করে কি লিখবেন? তারা একটু কষ্ট করে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। হ্যাঁ, দ্রুত লিখবেন, দ্রুত।
তিতলি তাওরিন তিথি উপমান উপমিত ভালো করে বোঝান, চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব সহজে বোঝানোর জন্য। আর তিতলি আপনি এখন একটু কমেন্ট করে জানান এতক্ষণ ভালো মতো বুঝছেন কিনা, বুঝলে লিখবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। হ্যাঁ, এই যে সাংকেতিক কোড ব্যবহার করাচ্ছি কমেন্টে, এটা করানোর উদ্দেশ্য হচ্ছে যে এখন বাজে রাত 11টা, 11:30, মানে আপনি ঘুমাচ্ছেন কিনা, 11টা 25 বাজে এখন, আপনি ঘুমাচ্ছেন নাকি ক্লাসটা দেখতেছেন, সেই জন্য কমেন্টে এসব সাংকেতিক কোড ব্যবহার করা হচ্ছে। সবাই একটু কমেন্টে লিখবেন যারা ক্লাসটা বুঝছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু কি লিখবেন? স্যাটেলাইট। দ্রুত লেখেন, দ্রুত। আর যারা এখনো লাইভটা বিভিন্ন গ্রুপে বা নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন নাই, একটু কষ্ট করে শেয়ার করে দেন। আর আপনারা যে কজন শেয়ার করবেন এই কজনের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর যার নোট খাতা সবচেয়ে ভালো হবে তারটা পেজে পোস্ট করা হবে এবং তাকে দেওয়া হবে আকর্ষণীয় গিফট। হ্যাঁ, আর এই মুহূর্তে ক্লাস আর 5-7 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। যারা এখনো মেনশন করেন নাই বিভিন্ন বন্ধু বান্ধবী শত্রুকে, তারা আরো একবার কষ্ট করে অন্তত 5 জন বন্ধু বান্ধবী শত্রুকে মেনশন করে কমেন্ট করেন। আর ক্লাসটা দেখুক সবাই। আর যদি ক্লাস সম্পর্কে কারো কোনো গঠনমূলক আলোচনা সমালোচনা থাকে অবশ্যই এখানে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ সমালোচনাই পারে পরবর্তী ধাপকে আরো বেগবান করতে। হ্যাঁ, একটু দ্রুত। অনেকে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এখনো লেখেননি, একটু কষ্ট করে লেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট। যারা বুঝছেন তারা লেখেন। কেউ যদি ক্লাসটা না বোঝেন তাহলে ডিরেক্টলি লেখেন যে ক্লাস কিছুই বোঝেন নাই, কোনো সমস্যা নেই। আমরা চলে যাব এবার কর্মধারয় সমাসে। আমরা চলে যাব এবার কোথায়? আমরা চলে যাব কর্মধারয় সমাসে। দেখেন, কর্মধারয় সমাস হচ্ছে কি বিশেষ্য ও বিশেষণ যোগে। দেখেন এখানে কিন্তু দারুণ একটা ফ্যাক্টর বলা হচ্ছে কি বিশেষ্য ও বিশেষণ যোগে। দেখেন, বিশেষ্য ও বিশেষণ যোগে যে সমস্ত পদ গঠিত হয়, বিশেষ্য ও বিশেষণ যোগে যে সমস্ত পদ গঠিত হয় তাকে তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে আমরা কি শিখলাম? যে বিশেষ্য এবং বিশেষণ পদ, যে বিশেষ্য এবং মানে বিশেষ্য এবং বিশেষণ যোগে, বিশেষ্য এবং বিশেষণ যোগে যে সমস্ত পদ গঠিত হয় তাই হচ্ছে কি, বা তাকে কি বলা হয়? কর্মধারয় সমাস বলা হয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় কর্মধারয় সমাস। তাহলে এখানে ফ্যাক্টর হচ্ছে কি বিশেষ্য বিশেষণ, আর তারপর কি হচ্ছে কর্মধারয় সমাস। বিশেষ্য বিশেষণ আর তারপর কি বলা হয়? কর্মধারয় সমাস। এখন দেখেন এই কর্মধারয় সমাস, তাহলে আমরা একটু উদাহরণ দেখি। কর্মধারয় সমাসের উদাহরণ কি? কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে মৌমাছি, মৌমাছি, তারপর হচ্ছে কি কাজল কালো। আমরা বলি না যে তোমার কাজল কালো চুল দেখে না চোখ দেখে বিমোহিত হয়েছি? ছেলের একটু কমেন্টে জানান কাজল কালো চোখ হয় না কাজল কালো চুল হয়, কি দেখে বিমোহিত হন? একটু কমেন্টে জানান। কাজল কালো, তারপর হচ্ছে কি
মন মাঝি। দেখেন এই সবগুলো কিন্তু উদাহরণ, মন মাঝি। তাহলে আমরা কি কি উদাহরণ দিলাম, যে মৌমাছি, কাজল কালো, মন মাঝি। আর সংজ্ঞায় কি বললাম, বিশেষ্য ও বিশেষণ যোগে যে সমস্ত পদ গঠিত হয় সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। তার মানে কাজল কালো কি কর্মধারয় সমাস, কাজল কালো কর্মধারয় সমাস, আর মন মাঝি কর্মধারয় সমাস। তাহলে কাজল কালো কি, ছেলেরা একটু কমেন্টে আওয়াজ দেন, কাজল কালো চোখ না কাজল কালো চুল, চোখ নাকি চুল, কি দেখে বিমোহিত হন বলেন? কাজল কালো চোখ দেখে নাকি কাজল কালো চুল দেখে? ছেলেরা একটু কমেন্ট করেন। আলমগীর কাজল কালো চোখ দেখছেন তাহলে? জাহিদ হাসান সজীব, কার কাজল কালো চোখে যে আটকে গেছেন আল্লাহই জানে। সেজুতি লাবণ্য, সেও কমেন্ট করছে কাজল কালো চোখ। ফরিদুল ইসলাম কাজল কালো চোখ, বাবা রে আল্লাহই জানে। হ্যাঁ, যারা যাদের কাজল কালো চোখ দেখে আটকে আছেন তাদেরকেও মেনশন করেন, তারা ক্লাসটা দেখুক আর আপনার কমেন্টটা পড়ে বুঝুক যে আপনি আসলে কিসে আটকে গেছেন। হ্যাঁ, যারা কাজল কালো চোখ অথবা কাজল কালো চুলে আটকে গেছেন, যার চোখে বা চুলে আটকে গেছেন তাকে একটু মেনশন করে জানাই দেন, সে এসে আপনার কমেন্টটা দেখুক। তাহলে আমরা কি কর্মধারয় সমাস বুঝলাম, বিশেষ্য বিশেষণ যোগে সমস্ত পদ। তারপর কি হবে কর্মধারয়, মৌমাছি হচ্ছে কি কর্মধারয়, কাজল কালো কর্মধারয়, মন মাঝি কর্মধারয়। এবার আমরা চলে যাব, একজন লিখছেন যার চোখ আর চুল দুটো সুন্দর, তার কি দেখে স্যার? এখন আপনি কি দেখে আটকেছেন আমি কিভাবে বলবো? হ্যাঁ, যে যা দেখে আটকেছেন এবং যার প্রতি আটকেছেন তাকে মেনশন করেন। আসলে কাজল কালো চোখ হয়, হ্যাঁ কাজল কালো কি হবে, চোখ হবে। হ্যাঁ, যে প্রশ্ন কমন পড়ে না সেটা উত্তর ভুলই হয়, কনসেপ্ট ভুলই হয়। এবার আসেন তাহলে সমাস, এই যে কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাস আবার কয়েক ভাবে গঠিত হয়, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণগুলো একটু পড়ানোর চেষ্টা করব। মধ্য পদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত আর হচ্ছে কি রূপক। তাহলে আমরা কি কি পড়াবো? আমরা পড়াবো হচ্ছে 4টা ধরন। মধ্য পদলোপী কর্মধারায়, তারপর হচ্ছে কি উপমান কর্মধারায়, তারপর হচ্ছে কি উপমিত কর্মধারায়, আর হচ্ছে কি রূপক কর্মধারায়। তাহলে আমরা পড়াবো এখন কি কি কর্মধারার মধ্যে, মধ্য পদলোপী, উপমান, উপমিত আর হচ্ছে কি রূপক। আচ্ছা, মেনশন করা যাবে না, ঠিক আছে মেনশন করেন না যদি বাধ্যবাধকতা থাকে। আবার এমন হতে পারে যে আপনার মেনশনের কারণেই ডট ডট হতে পারে, থাক সে বিষয় না যাই। আসেন এখন আমরা পড়াই। যারা তানজিল লিখছেন স্বপ্নের নীল, আল্লাহ জানে আপনার স্বপ্নের নীল কোনটা, আমরা সেই ব্যাখ্যাতে যাবো না, আমরা এখন ক্লাসে আসি। তাহলে আমরা কর্মধারয় সমাসের এই গুরুত্বপূর্ণ 4টা পার্টে একটু আমরা আলোচনা করব। মধ্য পদলোপী, উপমান, উপমিত, রূপক। মধ্য পদলোপী, উপমান, উপমিত আর হচ্ছে কি রূপক। মধ্য পদলোপী, উপমান, উপমিত আর হচ্ছে কি রূপক। তাহলে আমরা শুরুতে আসবো কি মধ্য পদলোপী কর্মধারায়। আমরা শুরুতে আসবো কোথায়? আমরা শুরুতে আসবো মধ্য পদলোপী কর্মধারয়। মধ্য পদলোপী কি ধারায়? কর্মধারয় সমাস। তাহলে আমরা এটা জানবো, আর একটু কষ্ট করে অপেক্ষা করেন সবাই। 1 ঘন্টা 29 মিনিট হয়ে গেছে, আর 4-5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। আরেকজন লিখছেন মেনশন করা যাবে না, গুড, মেনশন না করা গেলেই ভালো, কারণ ভালোবাসা গোপনেই সুন্দর। যারা লিখতেছেন মেনশন করা যাবে না, ভালোবাসা আসলে গোপনেই সুন্দর। হ্যাঁ, আসেন তাহলে মধ্য পদলোপীতে আমরা কি কি পড়াবো, যে দুটি নামবাচক শব্দের মাঝে
দুটি নামবাচক শব্দের মাঝ থেকে 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 কোনো শব্দ লোপ পাওয়া বোঝালে দুটি নামবাচক শব্দের মাঝ থেকে কোনো শব্দ লোপ পাওয়া বোঝালে মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে আর কি। মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে। তাহলে আমি কি বললাম যে দুটি নামবাচক শব্দের মাঝ থেকে কোন শব্দ লোপ পাওয়া মানে উঠে যাওয়া, হ্যাঁ, বাদ হয়ে যাওয়া। তারপরে দুটি নামবাচক শব্দের মাঝ থেকে কোন শব্দ লোপ পাওয়া বোঝালে মধ্য পদলোপী কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে। মধ্য পদলোপী কর্মধারায় কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে। এখন দেখেন আমরা তাহলে একটা উদাহরণ দেখি যে মধ্য পদলোপী সময় আমরা কিভাবে বুঝবো। আমি কিন্তু এখন কাব্যিক ভাষায় যাচ্ছি না এবং উপমান উপমিত এটাতেও কোনো কাব্যিক ভাষা ব্যবহার করব না। হ্যাঁ, খুব টেকনিক্যালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, মানে পরীক্ষার হলে আমরা যেটুকু সময় পাবো বা যে অ্যাপ্রোচে আগাবো আমরা চেষ্টা করব সেভাবেই সমাধান করার জন্য। এখন আসেন, তাহলে আমরা বলা হচ্ছে কি দুটি নামবাচক শব্দের মাঝ থেকে কোনো শব্দ লোপ পাওয়া বোঝালে সেটি কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তাহলে আমরা এবার একটা উদাহরণ দিই, সমস্ত পদ লিখি। আমরা শুরুতেই সমস্ত পদ লিখবো হচ্ছে কি সিংহাসন। এই সিংহাসন কিন্তু কি পদ? সিংহাসন হচ্ছে আপনার সমস্ত পদ। আর সিংহাসন ভাঙলে আমরা কি পাবো? সিংহ চিহ্নিত আসন। এবার খেয়াল করেন, তাহলে সিংহাসন কি সমস্ত পদ, সিংহ চিহ্নিত আসন টোটালটা হচ্ছে কিন্তু ব্যাস বাক্য। তাহলে এখানে বলা হচ্ছে দুটি নামবাচক, দেখেন সিংহ নামবাচক, আসনও নামবাচক, আর মাঝখান থেকে চিহ্নিত শব্দটি কি হয়ে গেল? লোপ পাওয়া বোঝালো। তাহলে সিংহ চিহ্নিত আসন, এই সিংহাসন কোন সমাস? সিংহাসন হচ্ছে আপনার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সিংহাসন কোন সমাস? সিংহাসন হচ্ছে আপনার মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তাহলে কি হলো? সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত লোপ পাইছে, সিংহাসন। ক্লিয়ার? ওকে, ডান। এবার আসেন আমরা যাব উপমান কর্মধারায় সমাস। এবার আমরা চলে যাব কোন সমাসে? এবার আমরা চলে যাব উপমান আর উপমিত আমি একসাথে বোঝাবো। খেয়াল করেন, আবার বলতেছি কাব্যিক কোনো সংজ্ঞায় যাব না, পরীক্ষার টেকনিক আমরা অ্যাপ্লাই করব, পরীক্ষার হলের টেকনিক। উপমান আর হচ্ছে কি? উপমান আর হচ্ছে উপমিত। উপমান আর হচ্ছে কি? উপমিত। এখন খেয়াল করেন, উপমান আর উপমিত জাস্ট দুইটা উদাহরণ দিয়ে বোঝাবো। উপমানের সমস্ত পদ একটা লিখি, কাজল কালো। আর কাজল কালো হচ্ছে কি? সিংহ পুরুষ, বলেন না? সিংহ পুরুষ, কোন কোন বইতে আছে পুরুষ সিংহ, একই কথা। এখন দেখেন দুটো উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা কি করব? উদাহরণ দেখেন, তাহলে কাজল কালো, এই উপমানে এখানে হচ্ছে ফ্যাক্টর, এই যে কাজল কালো সমস্ত পদ এটাকে আমরা ভেঙে দুটা করব, পূর্বপদ আর পরপদ। কাজল সমান সমান কি লিখবো? কালো। এখানেও সিংহ পুরুষকে আমরা দুটি ভাগে বিভক্ত করব, সিংহ সমান সমান পুরুষ। দেখেন দুই তিনটা ইন্ডিকেটর ধরা দেবো আর কি আপনাদের। সিংহ সমান সমান কি? পুরুষ। দেখেন উপমান বানানেও দন্তন্য, সমান বানানেও কিন্তু দন্তন্য, মানে বাম পাশ আর ডান পাশ যদি সমান হয় তাহলে সেটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। আর বাম পাশ আর ডান পাশ যদি সমান না হয় তাহলে কি হবে? উপমিত কর্মধারয়। ম্যাথ কিন্তু পড়াচ্ছি এখন আবার।
মানে সমান সমানের বাম পাশ আর ডান পাশ কিন্তু কি হইতে হবে? সমান। যদি এ পাশ আর এ পাশ সমান হয় তাহলে সেটা কি হবে? উপমান কর্মধারয়। আর যদি এ পাশ ও পাশ সমান নয় তাহলে কি হবে? উপমিত কর্মধারয়। এখন এখানে আসেন, কাজল দেখতে কেমন? কাজল দেখতেও কালো। কালো দেখতে কেমন? কালো কালো। তার মানে কি কালো আর কাজল, কালো কালো দুটোই কি সমান? এই জন্য এটা বলা হচ্ছে কাজল কালো উপমান কর্মধারয় সমাস। আবার এটা দেখেন উপমিত। হ্যাঁ, এটাতে কি হচ্ছে? এটা হচ্ছে আপনার উপমিত। দেখেন সিংহ পুরুষ। কোন সিংহ কি কোনো পুরুষের মতো নাকি কোনো পুরুষ কোন সিংহের মতো? বলেন। আমরা কিন্তু কথার কথা বলি, বাট বাঘের বাচ্চা, তুই আসলে একটা সিংহ পুরুষ। হ্যাঁ, এটা কিন্তু আসলে কথার কথা, খেয়াল করেন। তাহলে আমরা সমান সমানে কি বুঝলাম? যে পৃথিবীর কোন সিংহ কোন পুরুষের মতো না, আবার কোন পুরুষও পৃথিবীর জঙ্গলের কোন সিংহের মতো না। তার মানে সমান সমান নয়, এই জন্য এটা উপমিত। আবার আরেকটা উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা কি করি? আপনারা অনেক সময় পামপট্টি দেন না, যে চাঁদ মাখা মুখ, তোমার ওই চাঁদ মাখা মুখ দেখে বিমোহিত হলাম। তার মানে কি চাঁদ মুখ, বা তোমার ওই চন্দ্রমুখটা দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমার ওই চাঁদ মুখটা দেখে আমি বিমোহিত হয়েছি। এই যে দেখেন চাঁদ মুখ। তাহলে আমরা এবার ভাগ করি, চাঁদ সমান সমান মুখ। এবার বলেন তো, পামপট্টি দেওয়া এক জিনিস আর ম্যাথ কিন্তু আর এক জিনিস। তার মানে এই যে এত পামপট্টি দেন যে তোমার মুখটা চাঁদের মতো। এবার সত্যিকার অর্থে দেখেন, চাঁদ তো পৃথিবীতে একটাই, আর মুখ কিন্তু 800 কোটি। কোন এই 800 কোটির কোন মুখটা কি চাঁদের মতো, নাকি চাঁদটা কোনো মানুষের মুখের মতো? আসলে কি মেলে বা সমানে সমান হয়? না, মেলেও না, সমানে সমানও হয় না। এই জন্য চাঁদ মুখ এটা হচ্ছে আপনার উপমিত কর্মধারয় সমাস। কাজল কালো উপমান, সিংহ পুরুষ উপমিত। আবার এখানে যদি আরো একটা উদাহরণ দিই, দেখেন আমরা পড়ে আসি না বা পরীক্ষা আসে, তুষার শুভ্র। দেখেন তুষার শুভ্র, তুষার মানে কিন্তু বরফ। বরফ কেমন? বরফ হচ্ছে সাদা, শুভ্র মানে সাদা। তার মানে দুটো সমানে সমান। তুষার শুভ্র হচ্ছে কি সমাস? উপমান কর্মধারয় সমাস। আরো একটা দেখেন ইন্ডিকেটর দিই আপনাদের, যদি বুঝতে এতই অসুবিধা হয়। এখানে উপমান আর উপমিত বোঝার জন্য আরো একটা ইন্ডিকেটর দিই। হ্যাঁ, এখন দেখেন উপমান কর্মধারয় সমাস হচ্ছে, প্রথমটা হচ্ছে নাম, পরেরটা বিশেষণ। মানে এইটা হচ্ছে নামবাচক হবে বা নাউন হবে, আর এটা কি হবে? এইটা হবে হচ্ছে আপনার বিশেষণ, গুণবাচক। দেখেন তো, কাজল নামবাচক বা বিশেষণ, আর কালো কিন্তু বিশেষণ। আর এখানে কি হবে? এখানে দুটোই হবে নামবাচক। এখানে দুটোই কি? পুরুষ কি নামবাচক বা বিশেষ্য, সিংহ কি নামবাচক বা বিশেষ্য। একটু কমেন্টে আওয়াজ দেন যে উপমান আর উপমিত সহজ করে বুঝছেন কিনা। আরাফাত লিখছেন এতদিন পরে, মানে এত সংজ্ঞা পড়ার ভাই দরকার নাই। 36 সেকেন্ডে প্রিলি পরীক্ষা আনসার করতে হয়। তার মানে আপনি কি সংজ্ঞায় কি কখন খেয়াল করবেন কোনটা উপমেয়, কোনটা উপমিত, কোনটা অমক, কোনটা তমক? দরকার নাই ভাই। পরীক্ষা আপনার উদাহরণগুলো আসবে এরকম, কাজল কালো, সিংহ পুরুষ, পুরুষ সিংহ, চন্দ্রমুখ, তুষার শুভ্র। হ্যাঁ, তাহলে আপনি উদাহরণগুলো দেখে হিট করতে হবে। তাহলে উদাহরণটাকে আগে ডিভাইডেড করে নেবেন, কাজল কালো। ঠিক আছে, আশা করি এই দুইটা ইন্ডিকেটর থাকলে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। সূচনা সরকার লিখছেন সহজ লাগলো, ধন্যবাদ। আলমগীর, আপনার কথাটা বুঝতে পারলাম না স্যার, এর কি কোনো এক্সেপশনাল হতে পারে? হ্যাঁ, পৃথিবীতে সবকিছুতেই ভাই এক্সেপশনাল আছে। তো বাংলা যেহেতু সবাই আমরা বাংলার স্টুডেন্ট না, আর পরীক্ষায় এই উপমান উপমিত থেকে এত এক্সেপশনাল আসবে না। যা পড়াইলে আমার যে তাবিজটা দিলাম এনাফ। মানে শুধু মনে রাখবেন, সমানে সমান হইলে সেটা উপমান, সমান সমান না হলে সেটা উপমিত। ঠিক আছে? হ্যাঁ, যারা বুঝতে পারছেন একটু কমেন্টে আওয়াজ দেন। এবার আমরা চলে যাব আজকের ক্লাসের লাস্ট টপিক, রূপক কর্মধারায়। তাহলে আজকে কিন্তু আমরা কি কি শিখালাম? দ্বন্দ্ব সমাস শিখাইলাম, দ্বিগু সমাস, আর হচ্ছে কি কর্মধারায়, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়। হ্যাঁ তাকরিম, এখন কি আর মুখস্থ করা লাগবে?
আগামী সপ্তাহে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সমাসের শেষ পর্বের ক্লাস নেব ইনশাল্লাহ। কিন্তু আপনাদের কথা দিতে হবে, আজকে লাইভ ক্লাসে যতজন ছিলেন তার চেয়ে বেশি লোক সমাগম করতে হবে। সবাই মেনশন করে জানায় দেন। এখন আসেন আজকের ক্লাসের লাস্ট টপিক, আমরা চলে যাব রূপক কর্মধারায়। এটা তো আরো সহজ। পরীক্ষা হলে কিন্তু প্যাচ লাগবে কখন মধ্যপদলোপী আর কখন রূপক। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু ব্যাপক প্যাচ লাগবে, খুবই টেকনিক্যালি শিখতে হবে। তাহলে আমরা আগে রূপক শেখাই, আর মধ্যপদলোপী কিন্তু আমরা ইতিপূর্বে শিখিয়ে ফেলছি, তারপর আমি একটু রিভিউ করে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, অন্তত 5 জন বন্ধুকে মেনশন করেন। হ্যাঁ, বন্ধু বান্ধবী শত্রু যারা আছে। তাহলে এবার আমরা আসবো রূপক কর্মধারায়। এবার আমরা আসবো কি, রূপক কর্মধারায় সমাস। কি সমাস? রূপক কর্মধারায় সমাস। এখানেও দেখেন কি হবে, এখানে হচ্ছে প্রথম নোটটা হচ্ছে কি, ব্যাস বাক্যের সময় মাঝখানে কি হবে, রূপ হবে। আপনি যখন ব্যাস বাক্য করবেন, ঠিক আছে, আপনি যখন ব্যাস বাক্য করবেন, এই ব্যাস বাক্য এর সময়, ব্যাস বাক্যের সময় কি হবে, মাঝখানে রূপ কথাটির আবির্ভাব হবে, মানে রূপ কথাটি বসবে। যেমন মধ্যপদলোপী থেকে কি শিখেছিলাম, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মানে মাঝখান থেকে চিহ্নিত শব্দ উঠে গিয়েছিল। আর এখন হচ্ছে কি, ব্যাস বাক্যের সময় কি হবে, মাঝখানে কোন কথা থাকবে, রূপ কথা। এটাই কিন্তু বড় ফ্যাক্টর। ব্যাস বাক্যের সময় মাঝখানে কি থাকবে, ব্যাস বাক্যের সময় মাঝখানে কি থাকবে, রূপ কথাটির উল্লেখ থাকবে। হ্যাঁ, যদি লস টাইম বাদ দিই তাহলে 1 ঘন্টায় সমাসের 60% শিখলেন, সামনের দিন আবার 1-1.5 ঘন্টায় বাকি 40% শেখাবো ইনশাল্লাহ। এখন দেখেন, তাহলে আমরা রূপক কর্মধারায় কি, ব্যাস বাক্যের সময় মাঝে কি হবে, রূপ। এখন দেখেন আমরা তাহলে উদাহরণ লিখি, এত না পেঁচিয়ে। দেখেন আমরা বলি না, আমার মন মাঝিটা সে যে কবে আসবে। এখন দেখেন এই যে মন মাঝি, না আপনার মন মাঝি, তাই না? এখন দেখেন এই যে মন মাঝি, এই মন মাঝি হচ্ছে কি সমস্ত পদ। মন মাঝিকে ভাঙলে কি পাবো আমরা, মন রূপ মাঝি। মন রূপ কি হবে, মাঝি হবে, মন রূপ মাঝি। এখন দেখেন মন মাঝি কবে আসবে, এটা স্বপ্নে আসবে, বাস্তবে আর কোনোদিন আসবে না। এখন দেখেন এই যে মন, মনটা কি দেখা যায়, বলেন মনটা কি দেখা যায় না, মনটা অদেখা। আর মাঝিটা কি, মাঝিটা হচ্ছে আপনার চাক্ষুষ, আপনি দেখতে পারবেন। তাহলে আপনারা এইভাবে মনে রাখেন, তাহলে মনটা হচ্ছে অদেখা আর মাঝিটা হচ্ছে দেখা, আর মাঝখানে কি হয়ে যাবে, রূপটা ভ্যানিশ হয়ে যাবে, মানে মন রূপ মাঝি। এই যে মন মাঝিকে আমরা ব্যাস বাক্য কি করলাম, মন রূপ মাঝি। মনটা হচ্ছে দেখতে দেখা যায় না, আর মাঝিটা হচ্ছে আসলে কি হবে, দেখা যাবে। তার মানে এইটা মন মাঝি হচ্ছে কি, রূপক কর্মধারায় সমাস। ব্যাস বাক্যের সময় মাঝখানে, ব্যাস বাক্যের সময় কি হবে, রূপ কথাটি আসবে। তাহলে মন রূপ মাঝি। আবার দেখেন যদি আরো একটা উদাহরণ দেই, ক্রোধানল। ক্রোধানল তার মানে কি, ক্রোধ রূপ অনল। দেখেন অনল মানে কিন্তু আগুন, এটা কিন্তু দেখা যায়। ক্রোধ, রাগের পরিমাণ কতটুকু কি দেখা যায়, এটা কিন্তু অদেখা। এটা কিন্তু কি হবে, এটা হচ্ছে অদেখা। তার মানে ক্রোধ রূপ অনল, মন রূপ মাঝি। তাহলে এবার বুঝছেন। আর মধ্যপদলোপী আর রূপক কর্মধারা আমি আরো একবার বলতেছি। মধ্যপদলোপী কর্মধারা হচ্ছে ব্যাস বাক্য করলে মাঝখানে যে পদটা আসবে সেই পদটা কি হবে, বিলুপ্ত বা লোপ পাবে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, চিহ্নিত কি হবে, উঠে যাবে। আর এখানে আমরা কি করলাম, মন রূপ মাঝি, এখানে রূপ উঠে গেল, কিন্তু রূপটাই কিন্তু বড় ফ্যাক্টর। এই রূপটা আছে জন্য এটা রূপক কর্মধারায়। আর যদি আমরা এপাশ ওপাশ ডিভাইডেড করি তাহলে মনটা দেখা যাবে না, মাঝিটা দেখা যাবে। ক্রোধানল, ক্রোধ রূপ অনল, ক্রোধটা অদেখা, অনলটা হচ্ছে কি দেখা। টোটালি 1 ঘন্টা 45 মিনিট ক্লাস অলরেডি হয়ে গেছে। নেওয়ার ইচ্ছে ছিল 1.5 ঘন্টা, 15 মিনিট বেশি মনে হয় বক বক করে ফেলছি।
সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আগামী সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সমাসের শেষ পর্বের ক্লাস নেব ইনশাল্লাহ। ডেটটা পরে ফেসবুকেই জানিয়ে দেব। আর শুরু থেকে এখন পর্যন্ত যারা লাইভ ক্লাসে যুক্ত ছিলেন এবং যারা মেনশন করে সহযোগিতা করছেন পেজের, অথবা যারা শেয়ার করেছেন, যারা গঠনমূলক বা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, যারা সমালোচনা করছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর এই ক্লাস থেকে লিভ নিতে নিতে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা বুঝেছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ, মানে শেষে আরো একবার কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, আর পরের কমেন্টে লিখবেন শুভরাত্রি অথবা আল্লাহ হাফেজ। হ্যাঁ, যারা ক্লাসটা ভালো মতো বুঝছেন অথবা যারা বোঝেন নাই সবাই লেখেন কমেন্টে আলহামদুলিল্লাহ, আর পরের কমেন্টে কি লিখবেন? শুভরাত্রি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।